আহ, আপনারা তো মোটামুটি অ্যাকাউন্ট সম্পর্কে, আমাদের অ্যাকাউন্টটা কিভাবে প্রিপেয়ার করতে হয় অ্যাকাউন্ট সম্পর্কে একটা ধারণা পাইছেন? আপনারা পাইছেন না? মোটামুটি স্যার। আচ্ছা, তো আমি বলছিলাম যে ওয়েবসাইট থেকে কিছু অ্যাকাউন্ট ডাউনলোড করা। আমি একটা মাল্টিন্যাশনাল, একটা স্কয়ার ফার্মা মানে গ্রামীণ ফোন, একটা স্কয়ার ফার্মা, একটা লিজ কোম্পানি, 4টা অ্যাকাউন্টস আপনাদেরকে করে দেবো। স্কয়ার ফার্মা, লাফার্স, গ্রামীণ ফোন, প্রিমিয়ার লিজিং। মানে লাফার্সটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ঠিক আছে? তারপরে গ্রামীণ ফোনও মাল্টিন্যাশনাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশীয় কোম্পানি, আর প্রিমিয়ার লিজিং এটা একটা লিজ ফাইন্যান্স কোম্পানি, ঠিক আছে? আমরা এই কোম্পানির গুলির একটা আসলে সামারি আপনাদের সাথে নিয়ে একটু শেয়ার করতেছি। তো এখানে দেখেন গ্রামীণ ফোন, আমরা যেটা বলছিলাম যে ডাবল মানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং যেটা, এটা একটা অডিট রিপোর্ট আর কি। তো অডিট রিপোর্টটা বেসিক্যালি তৈরি হয়, অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টসটা প্রোভাইড করে, আর অডিট রিপোর্টটা এই স্টেটমেন্টটাকে ভেরিফাই করে অডিটর। অডিটর তথ্য আপনার কাছে, তথ্য, ভাউচার, ডকুমেন্ট, লেজার, এই সবগুলি নিয়ে ওনারা ভেরিফাই করে এবং এগুলি দেখে যে কোনো ফরজারি কিংবা ফরজারি হওয়ার চেষ্টা হয়েছে কিনা। এই জাতীয় ভেরিফিকেশন দিয়ে ওনার মন্তব্য সহকারে একটা স্টেটমেন্ট আকারে, একটা বইয়ের মতো আপনাদের হাতে হস্তান্তর করে। বলা হয় অডিটরস রিপোর্ট অ্যান্ড অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। যে কথাটা দেওয়া আছে, অফ গ্রামীণ ফোন লিমিটেড ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020, একদম লেটেস্ট। এর উপর কিন্তু লেটেস্ট নাই, এদের কিন্তু জানুয়ারি ডিসেম্বর অর্থবর্ষ, খেয়াল করেন, ঠিক আছে? ইনকাম ট্যাক্সে বলা আছে সমস্ত জুলাই টু জুন অর্থ। ব্যতিক্রম কিছু আছে, সেই ব্যতিক্রমগুলির মধ্যে আছে ব্যাংকিং সেক্টরে যে সমস্ত অ্যাকাউন্টসগুলি তারা জানুয়ারি ডিসেম্বর করে, ব্যাংকিং সেক্টরের যত অ্যাকাউন্টস আছে সবগুলি জানুয়ারি ডিসেম্বর করে ক্যালেন্ডার। গ্রামীণ ফোনও আপনার করে, এই কি বলে, ওরাও, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরাও ক্যালেন্ডার ইয়ার মেনটেন করে, যেহেতু তাদের প্যারেন্ট কোম্পানি ক্যালেন্ডার ইয়ার ফলো করে, এই কারণে ওরাও ক্যালেন্ডার ইয়ারটা ফলো করতেছে। এখন দেখেন এটা, তারপরে এই যে অডিটরস রিপোর্ট থাকে, অ্যাকাউন্টসটা করার পরে অডিটর ভেরিফাই করে, সমস্ত অ্যাকাউন্টসটা ভেরিফাই করে, প্রত্যেকটা আইটেম তারা আইটেম ওয়াইজ চেক করে। চেক করার পরে যখন দেখা যায় না সব ঠিক আছে, তখন এই কথাগুলি লেখে যে ওপিনিয়ন, উই হ্যাভ অডিটেড দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ গ্রামীণ ফোন লিমিটেড, দ্য কোম্পানি হুইচ কম্প্রাইজ দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন as at 31 December 2020 and the statement of profit or loss and other comprehensive income, statement of changes in equity and statement of cash flows for the year therein ended, and notes to the financial statement, including a summary of significant accounting policy and other explanatory information. In our opinion, the accompanying financial statements give true and fair view in all material respects of the financial position of the company as at 31st December 2020 and of its financial performance and its cash flows for the year then ended in accordance with the International Financial Reporting Standard IFRS. তাদের ওপিনিয়নের বেসগুলি কি, এরকম বিভিন্ন কথাবার্তাগুলি লেখে। আপনারা এগুলি একটু পড়বেন, জিনিসটা জানবেন, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন যে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে 5টা ধাপ থাকে। আমরা প্রথম ক্লাসে কিন্তু এই জিনিসটা বলছিলাম, খেয়াল আছে কি আপনাদের? সেকেন্ড ডেতে যখন আমরা জার্নাল এবং ভাউচারগুলি বুঝাই, খেয়াল আছে? হ্যালো, খেয়াল আছে। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ আচ্ছা, খেয়াল আছে। এই যে দেখেন এখানে আছে পাঁচটা ভাগ, এই যে ইয়েলো কালার করছি। জি স্যার, জি। হ্যাঁ, একটা স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ লস অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ জাস্ট চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর এক্সপ্লেনেশনারি নোটস। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমরা স্যার একটা জিনিস কি গ্যাপ দিয়ে গেছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখি নাই স্যার আমরা। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আসলে
একটু বড়, আপনাদেরকে নেক্সট আরেকটা ক্লাসে যখন পরবর্তী ক্লাসগুলোতে আপনারা শেয়ার করবেন, আসবেন, আমরা এই ক্লাসটাতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও আপনাদেরকে এলাবোরেট আমরা বুঝাই দেব। কথা বুঝছেন? আপনারা প্রত্যেকেরই পরবর্তী যে তারিখে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আপনারা পার্টিসিপেট করবেন, আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি ডিটেইলস বুঝাই দিব। ঠিক আছে? এটা একটু জি সময় স্যার। সাপেক্ষ ব্যাপার। এটা আমিও এখন হয়তো চাইলেও হয়তো করতে পারি। আচ্ছা, আমি দেখি, চেষ্টা করব ক্লাসের শেষে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে বুঝাই দেব। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন, আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন এই যে এদের বেসিস হবে এরকম 2 পাতার একটা, মিনিমাম 2 পাতার একটা বিভিন্ন জিনিস থাকে। সেটা হচ্ছে দেখেন এই যে এখানে কি কি থাকে, বেসিস অফ অপিনিয়ন। ঠিক আছে? এটা হচ্ছে অডিটরের ভাষ্যগুলি। এমফাসিস ম্যাটার, মানে কোন কোন বিষয়গুলিতে ওনারা গুরুত্ব আরোপ করছে। তারপরে আসেন কি অডিট ম্যাটার্স, মানে মূল কোন জিনিসগুলির উপর ওরা ফোকাস করছে বেশি। হুম। তারপরে আপনার আছে রেগুলেটরি ম্যাটার্স, যে আইন শৃঙ্খলা, রেগুলেটরি বডি যারা আছে, নিয়ন্ত্রক সংস্থা, এই নিয়ন্ত্রক সংস্থাগুলির কি কি বিষয় আসছে, এই বিষয়গুলি সম্পর্কে একটু লাইট দেয়। হাউ আওয়ার অডিট অ্যাড্রেসড টু দ্য কি অডিট ম্যাটার, মানে আমরা কিভাবে অডিট অ্যাড্রেস করি দ্য কি অডিট ম্যাটার, মানে কি মূল যে অডিট বিষয়বস্তুগুলি আছে, কোন জিনিসের উপর আমরা অ্যাড্রেস করি আর কি। ঠিক আছে? তারপরে আসেন এই যে দেখেন, ডিসকাশন অফ ম্যাটেরিয়াল লিগাল কেসেস উইথ দ্য কোম্পানিজ অ্যান্ড লিগাল ডিপার্টমেন্ট, অ্যানালাইজ দ্য রেসপন্স ইন লিগাল ম্যাটার্স obtained by the company from external legal counsels of the company, reviewed and analyzed management detailed assessment of the probability of outcomes sustained by those legal opinions, এরকম বিভিন্ন ইয়াগুলি দিচ্ছে। এরপর রেভিনিউ রিকগনিশন, তারপরে বলা হয়েছে হাওয়ার অডিট অ্যাড্রেস টু কি অডিট ম্যাটার, মানে এগুলো হচ্ছে অডিটরের ভাষ্য, অডিটের একটা অডিট কোন কোন বিষয়গুলির উপর অডিট করছে এটা সম্পর্কে একটা ডিটেলস ডিসক্রিপশন দিচ্ছে। তারপর আনসার্টেন ট্যাক্স পজিশন, অনিশ্চিত যে ট্যাক্সের অবস্থা সেইগুলি, হাওয়ার অডিট অ্যাড্রেস টু দ্য কি অডিট ম্যাটার, এবং বিভিন্ন কথাবার্তাগুলি লিখে ওনারা এটা 3-4 পাতার একটা তাদের অবজারভেশনটা শো করছে। রিপোর্ট টু আদার লিগাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এইগুলি দিয়ে তারপর ওনার এটা সাইন করে দেয়। এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন অফ দ্য অডিটর। দেখেন প্রথমে এরকম একটা শব্দ বলা আছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট, ওনারা স্বাধীনভাবে রিপোর্টটা করছে টু দ্য শেয়ার হোল্ডার্স অফ গ্রামীণ ফোন লিমিটেড। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমি প্রথমে সেকেন্ড ক্লাসেই, মানে অ্যাকাউন্টস রিলেটেড সেকেন্ড ক্লাসেই আপনাদেরকে এখানে কিছু বিষয় আপনাদেরকে বলছিলাম। সেই বিষয়গুলি দেখেন একই জিনিসগুলি আসতেছে। আপনারা যার যার, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টসে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি ফলো আপ করেন দেখেন। কিন্তু একটা কমন কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে এই যে ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি আছে দেখেন, কম্পারেটিভ স্টেটমেন্ট আছে পরপর 2 বছর, মানে তুলনামূলক আছে কি বিষয়টা। জি স্যার। আচ্ছা, এর মধ্যে কি আছে, অ্যাসেটস আছে, টোটালটাই অ্যাসেটস। অ্যাসেটের মধ্যে প্রথম ভাগ করছে নন কারেন্ট অ্যাসেট, মানে যেটাকে ফিক্সড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট না, সেগুলিকে একটা ক্লজের মধ্যে নিয়ে টোটাল নন কারেন্ট অ্যাসেট একটা ফিগার শো করছে। ঠিক আছে? এই নোটগুলি আপনারা দেখবেন, এটা আসলে আপনাদের যে নলেজের ডেপথনেস, সেই ডেপথনেসটা বাড়াবে। প্রত্যেকটা নোট আলাদা আলাদাভাবে দেখবেন যে কি বলছে, কি বলার চেষ্টা করছে, এবং এই টোটাল যোগফলটা কিভাবে কিভাবে আসছে। এগুলি কিন্তু যেহেতু আপনাদের এই কপিটা একটা সফট কপি, বাট পিডিএফ ফরম্যাটে, এখানে কিন্তু কোনো কিছু লিঙ্ক করা নাই। এটা আপনাকে এই পৃষ্ঠায় ওই পৃষ্ঠা বারবার যেতে হবে। এটা মনে করেন না, এখন ধরেন এখানে টোটাল পৃষ্ঠা যদি আপনার কত 50 পাতা হয়, তাহলে 50 পাতার মধ্যে ধরেন আপনার 50তম পাতায় একবার যেতে হবে, আরেকবার দ্বিতীয় পাতায় আসতে হবে, এরকম বারবার যেতে হবে। কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়েই, দরকার পড়লে প্রিন্ট দিয়ে নেবেন, আপনারা চেষ্টা করবেন যে এটা একটু ভালোভাবে বুঝার, তাহলে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের স্বচ্ছ একটা ধারণা আসবে। তারপরেও যদি টুকটাক সমস্যা হয়, সমস্যাগুলো আমাদের সাথে ডিসকাস করবেন পরবর্তী ক্লাসগুলিতে। আশা করি আপনারা বেনিফিটেড হবেন। একটা অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে আপনার সাহস, মানে নিজেই একটা হাত দিতে সাহস পাবেন। তো এটা একটা কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং এ কাশেম এন্ড কোং, এই যে কোম্পানিটা, এটা কিন্তু 10 এ কাশেম এন্ড কোং, খেয়াল করেন এটা কিন্তু টপ 10 যে ফার্ম আছে বাংলাদেশে,
অডিট ফার্মের, এটা ওয়ান অফ দেম, মানে প্রথম 10টা জি স্যার, হ্যাঁ। কোম্পানির মধ্যে একটা কোম্পানি হচ্ছে কাশেমেন কুম। এটা হচ্ছে দেখেন এই যে নন কারেন্ট অ্যাসেট, প্রথম নন কারেন্ট অ্যাসেট, তারপরে কি কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এই এই দুইটা জিনিসের যোগফল হচ্ছে টোটাল অ্যাসেট। এই যে 148, 184, 317, 3, 3, 6, 7, 8, 9, 14,81,84,317। তারপরে দেখেন পিছনে কিন্তু শূন্য আছে তিনটা শূন্য কিন্তু ওরা হাইড করে দিছে। বিষয়টা বুঝতে পারছেন? জি জি জি। তার মানে আপনি যোগ করেন, এটা কি থাউজেন্ডে ফিগারটা হচ্ছে থাউজেন্ডে, তাহলে 148 কোটি। 3 শূন্য যোগ করে 3, 3, 6, 7, 8, 148 না কোটি না স্যার, 14,1,481 কোটি হবে। দেখেন 3, 3, 6, 7, 8, 9, এরপর আরো 3 শূন্য, 12 শূন্য, হ্যাঁ হ্যাঁ 12 হ্যাঁ। ঘর হবে। ঠিক আছে, জি স্যার, জি। 1481 কোটি। আচ্ছা, 1487 কোটি আগের বছর ছিল, এই বছর 1481, যেহেতু কিছু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ইকুইটি হচ্ছে মালিকি সত্তা। এই যে আমি একটা কথা বলছিলাম আর আগের ক্লাসে, যে ইকুইটির মধ্যে কি থাকে? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, ক্যাপিটাল রিজার্ভ। যে কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে যদি ক্যাপিটাল রিজার্ভ করে, সেই ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, ডিপোজিট ফ্রম শেয়ার হোল্ডারের টাকা জমা দিছে, আবার টাকাটা পরে কোনো এক সময় টাকাটা উঠায় নিছে, এই বছর এসে জিরো ছিল। রিটেন আর্নিংস মানে সঞ্চিত মুনাফা। ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি, মানে মালিকি সত্তা। এই অংশটুকু হচ্ছে মালিকি সত্তা। আপনারা কি বুঝতে পারছেন? এই জি টোটাল স্যার। এই যে 3, 3, 6, 7, 8, 5,21,07,614, তারপর আরো 3টা শূন্য আছে। আচ্ছা, যাই হোক, আমরা এভাবেই বুঝি। তারপর নন কারেন্ট লাইবিলিটিস বলতে যেগুলি মোর দেন 1 ইয়ার, এগুলিকে কি নন কারেন্ট বলে নাকি? না স্যার, লেস, 1 বছরের কম যেগুলা মোর নন দেন কারেন্ট। 1 হ্যাঁ হ্যাঁ, মোর মোর দেন, দেন জি স্যার। আমি তো এই 1 বছরের কথাটাই বেশি। বললাম। মোর দেন 1 ইয়ার যদি হয়, তাহলে সেটাকে বলা হয় নন কারেন্ট লাইবিলিটিস। এটার মধ্যে কি কি আছে দেখেন? লিজ লাইবিলিটিস, তারপর ডেফার ট্যাক্স লাইবিলিটিস, এমপ্লয়ি বেনিফিট, আদার নন কারেন্ট লাইবিলিটিস, এই সব মিলায় আছে এই ফিগার। আর কারেন্ট লাইবিলিটিস উইথিন 1 ইয়ারের মধ্যে যেগুলি সেটেল হয়ে যাবে। ডিভিডেন্ড আছে, দেখেন আনক্লেম ডিভিডেন্ড, যেটা 1 বছরের মধ্যে আশা করা যায় শেষ হয়ে যাবে। যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে পারে না, হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ঠিক না, কিংবা নামে ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে ভুল, নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল, অ্যাকাউন্ট এক, নাম এক, এরকম সমস্যার কারণে হয়তো ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট করতে পারে না। এই পরিমাণ হচ্ছে 3, 3, 6, 13,63,30,000 টাকা, এরকম একটা আনক্লেম ডিভিডেন্ড আছে। আর টোটাল কারেন্ট লাইবিলিটিস, তারপর হচ্ছে টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, এই টোটাল যোগফল বসায় দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে অডিটর সাইন করবে, আর বোর্ড অফ মানে ওইটায় সাইন করে, কোম্পানি সেক্রেটারি সাইন করতে হবে, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিরেক্টর এবং ডিরেক্টর, এই মোট 4 জনের সিগনেচার করছে, আর এক সাইডে অডিটর সাইন করছে। এই হচ্ছে টোটাল অডিট রিপোর্টের আপনার ব্যালেন্স শিটের কিংবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের একটা ডিসক্লোজার, মানে ডিসক্লোজ করছে। আচ্ছা, এরপরে কি আছে আপনার দেখেন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, যেটা আমরা একটা ছোট্ট একটা ডামি অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেখাইছিলাম, খেয়াল আছে তো স্যার? হ্যালো, হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে কি করছে, রেভিনিউটার কি করছে, নোট নাম্বার 26 এর রেভিনিউ সংক্রান্ত সমস্ত ডিটেইল ডেসক্রিপশন পাবেন পরপর 2 বছরের। কস্ট অফ মেটেরিয়াল এন্ড ট্রাফিক চার্জেস, এটা 27 নম্বর, স্যালারিজ এন্ড পার্সোনাল কস্ট, দেন হিউজ পরিমাণ স্যালারি এবং পার্সোনাল কস্ট, অপারেশন এন্ড মেইনটেনেন্স, তারপর সেলস এন্ড মার্কেটিং এন্ড কমিশন, রেভিনিউ শেয়ারিং এন্ড স্পেকট্রাম চার্জ, এগুলি তো হচ্ছে টেলিকমিউনিকেশনের ভাষা, স্পেকট্রাম চার্জ নাকি? জি স্যার। তারপরে আদার অপারেটিং এক্সপেন্স অর ইনকাম, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization, ঠিক আছে, এই 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 হচ্ছে টোটাল খরচ তাদের। তার থেকে রেভিনিউ থেকে খরচটা বাদ দিলে 6,34,39,605, আরো 3 শূন্য আছে। ঠিক আছে, এরকম আর কি। তারপরে ফিনান্সিয়াল এক্সপেন্স বলতে আমরা কি বুঝি? ব্যাংক ইন্টারেস্ট অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট। এটা 34 নম্বর নোটে ডিটেইলস দেওয়া আছে। ফরেন এক্সচেঞ্জ লস অর গেইন, ফরেন এক্সচেঞ্জের বিষয়টা কেন আসে?
ওদের স্যার যে ডলারের রোবিং সাথে সিস্টেম আছে হয়তো। হ্যাঁ ডলারের সাথে টেলিকম প্রমোট মানে আমাদের যে ইকোনমিকে একটা ইম্প্যাক্টের বিষয়টা তো বাইরের কান্ট্রির সাথে ফরেন ডলারের সাথে একটা বিষয় ওদের রোমিং সিস্টেম আছে এই জন্য। রোমিং সিস্টেমে দেখেন এদের কিন্তু ফরেন ইনকাম আছে। ফরেন ইনকামটা কিরকম, আপনি বিদেশে ফোন করলেন, ওই যে বিদেশের নেটওয়ার্ক ইউজ করলেন, আপনার লোকাল লোকাল কারেন্সি পাইছেন। আবার বিদেশ থেকে কল আসলো, আপনার গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা ইউজ করতেছে, এই কারণে তারা একটা রেভিনিউ পাবে। সেটা তো বিদেশ থেকে যখন আসবে তখন তো বাংলা টাকায় আসবে না, আসবে কি ডলারে নাকি? ডলারে আসবে। ডলারে ডলারের আসবে। একটা আপ ডাউন থাকে না স্যার, এই ডলারের আপ ডাউনের কারণে ফ্লুকচুয়েট করে না। এই যে ডলারটা যখন বাংলা টাকায় কনভার্সন করা হয় তখন একটা লস কিংবা গেইন হতে পারে। এই লস ওর গেইনটাই এখানে ডিসক্লোজার দেওয়া হচ্ছে। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, হ্যাঁ তারপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটা 35 নম্বর নোটে ডিটেইলস বলা আছে। তারপরে আপনি আসেন আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আইটেম দ্যাট উইল নট বি রিক্লাসিফাইড সাবসিকুয়েন্টলি টু প্রফিট অর লস, রিমেজারমেন্ট অফ ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, এরকম একটা 20 নম্বর নোট বলা আছে রিলেটেড ট্যাক্স। এটা সম্পর্কে এই যে এটার উপর যে ট্যাক্সটা আসে এই ট্যাক্সটা, এগুলি সব যোগ বিয়োগ করার পরে আপনার টোটাল কম্প্রেশন ইনকাম ফর দ্য ইয়ার। ঠিক আছে, তারপরে আসেন জি স্যার। আর্নিংস পার শেয়ার। এটা হলো আর্নিংস পার শেয়ার, মানে টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার। আউটস্ট্যান্ডিং শেয়ার বলতে কি বুঝি আমি? হ্যাঁ, বেসিক আর্নিং পার শেয়ার। সেটা আউটস্ট্যান্ডিং শেয়ার বলতে বুঝি আমরা যে শেয়ারটা মার্কেটে একদম ফ্রি অবস্থায় আছে। সেটা মার্কেটে ফ্রি বলতে যত শেয়ার হোল্ডার আছে সেটা ইনক্লুডিং ডাইরেক্টর এবং সমস্ত শেয়ার। আপনার টোটাল পেইড আপ ক্যাপিটালের দেখেন, আপনার এই যে ব্যালেন্স শিটের মধ্যে দেখেন আপনার পেইড আপ ক্যাপিটালটা বলা আছে। এই যে শেয়ার ক্যাপিটাল কত আছে? 3 3 6 7 8, মানে 1,35,03,000। এটাকে আরো 3 শূন্য, যত 10 দিয়ে গুণ, এখানে 3 শূন্য দেওয়ার পরে আপনি 10 দিয়ে ভাগ করবেন, মানে প্রতিটা ফেজ বিল হচ্ছে 10 টাকা। ঠিক আছে, জি স্যার, 10 শেয়ার টাকা। সংখ্যা বেরোবে। হ্যাঁ, এই শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে কালকে তো বন্ধ না, খোলা, বুঝছেন? আমি ভাবছিলাম বন্ধ, সকালবেলা আসবে। আচ্ছা, তাহলে 27 টাকা 54 পয়সা প্রতি শেয়ারে ইপিএস। এটা কিন্তু আর পিছনে 3 শূন্য নাই। আজকে কাশারে বলছেন? এটাতে পিছনে না, 3 শূন্য সকাল নাই। সকালে আসবে, সকাল সকালে আসবো, অফিস করবো ভাই এসে। পার্সোনাল কথা অন্য জায়গায় বলেন। হ্যাঁ, 9টা 9:30টার ভিতরে আসবো আমি। ফোন দিব ইয়েতে উঠা, তখন আপনি রওনা দিলে হবে। হ্যাঁ, ট্রলার উঠা 2 ঘন্টা আগে জানাবো। হ্যাঁ, ঠিক আছে। এই ভাই স্পিকারটা অফ করে কথা বলেন। তো আমাদের আর্নিং পার শেয়ারটা এটা কিন্তু সিম্পলি প্লেন একদম 27 টাকা 54 পয়সা। এটা একদম একুরেট 27 টাকা 54 পয়সা আছে। গত বছর ছিল 25 টাকা 56 পয়সা। দেখেন আপনি আমার ফিনান্সিয়াল পারফরমেন্সটা কি, এটা এই জায়গা থেকে বোঝা যায় যে গত বছর থেকে আমার অল্প কিছু টাকা প্রফিট বাড়ছে। সেটা প্রতি শেয়ারে কত টাকা বাড়ছে? প্রতি শেয়ারের ভ্যালু হচ্ছে 10 টাকা। খেয়াল করেন, প্রতি শেয়ারের ভ্যালু হচ্ছে 10 টাকা। সেই 10 টাকা ভ্যালু শেয়ার সে 27 টাকা 54 পয়সা ইনকাম করছে, মানে প্রতি শেয়ারে 27 টাকা 54 পয়সা আর্নিংস হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। 27 টাকা 54 পয়সা তো আর্নিংস হয়েছে। 10 টাকার এগেইনস্টে 27 টাকা 54 পয়সা আমি আর্নিংস করছি। আর আগের বছর ছিল 25 টাকা 56। তার মানে করোনা থাকা সত্ত্বেও 2020-তে করোনা পিরিয়ড থাকা সত্ত্বেও তাদের কিন্তু ইপিএস বৃদ্ধি পাইছে নাকি? একটু সাউন্ড হচ্ছে, কেউ যদি যার এখানে সাউন্ড হচ্ছে একটু প্লিজ বন্ধ করেন, মিউট করেন। হ্যাঁ, দেখেন আপনার শুনতে পাচ্ছেন? আমিও কি মিউট হয়ে গেলাম কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো গত বছর তো আমার 2020, এটা তো জানুয়ারি ডিসেম্বর অর্থ বছর। তাহলে 2020-তে কি হয়েছে? আমার করোনার 3 মাসের মতো বন্ধ ছিল না? জি জি। তারপরে তো কি হয়েছে? আমাদের এখানে রেভিনিউ ইনক্রিজ হয়েছে নাকি? জি 25 টাকা 25 টাকা প্রায় 2 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে 1 টাকা 98 পয়সা বৃদ্ধি পাইছে। দেখেন 56 54, 1 টাকা 98 পয়সা ইপিএস বাড়ছে। তার মানে তাদের কোম্পানির পারফরমেন্সটা ভালো ছিল। তারপরে আসেন যে 31 ডিসেম্বর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যে কথাটা আমরা আগের ক্লাসে আমরা বলছিলাম, খেয়াল আছে? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি মানে আমার মালিকানা সত্ত্বে কি চেঞ্জ হয়েছে। তাহলে গত বছর ছিল, দেখেন শেয়ার ক্যাপিটাল, দেখেন প্রত্যেকটা ঘর আছে আলাদা আলাদা। শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, ক্যাপিটাল রিজার্ভ, ডিপোজিট ফ্রম শেয়ার হোল্ডার্স, রিটেন আর্নিংস
এবং টোটাল দেখেন, আমি ব্যালেন্স শিটের ঠিক উপরের পার্টটাতে যাই, এই 5টা ঘর আছে কিনা দেখেন। শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, ক্যাপিটাল রিজার্ভ, ডিপোজিট ফ্রম শেয়ার হোল্ডার্স, রিটেন আর্নিংস, এই 1 2 3 4 5 2 4 5 5টা ঘর আছে। জি 14 15 16 17 18 আছে না? মানে 18 না, এই জায়গাটা নোট নাই। রিটেন আর্নিংস 5টা ঘর আছে। দেখেন আপনি স্যার। রিটেন আর্নিং এ 5টা ঘর দিছে, খালি ঘরের যোগ বিয়োগ ফলগুলো ওই জায়গায় নিয়ে গেছে। এই টোটাল দেখেন, এই 100 এটা হলো ওপেনিং। ওপেনিং এ কত? 368 86 399 দেখেন, এই যে 368 দেখেন, 300 ইকুইটি, এই যে দেখেন এই পোর্শনটা 383, এই যে এখানে ক্যাপিটাল কোনো চেঞ্জ হয় নাই, এই প্রিমিয়ামের কোনো চেঞ্জ হয় নাই, 14446 1880। দেখি আমি 19-এর এটা কি করছে রিটেন আর্নিং স্টেটমেন্টে, এটা হলো 2020। আচ্ছা তাহলে এটা তো স্যার জানুয়ারির ফার্স্টে, হ্যাঁ, ব্যালেন্সটা দেখাচ্ছে জানুয়ারির ফার্স্ট 2019। হ্যাঁ এখন দেখেন এই জায়গায় দেখেন আপনার ক্লোজিংটা 383 হ্যাঁ 47 405 আছে কি? জি স্যার, আছে টোটাল এটা হলো জানুয়ারি 19-এর শুরুতে ওপেনিংটা। ওপেনিংটা, তার সাথে তাদের ওই 2018-19-এর পারফরমেন্সটা যোগ বিয়োগ হয়েছে। হওয়ার পরে যে ক্লোজিং ব্যালেন্সটাই তো ব্যালেন্স শিটে আসে নাকি? জি স্যার। হ্যাঁ, জি এই যে ক্লোজিং ব্যালেন্স 383 47 405, এই ক্লোজিং ফিগার গুলি তো আসবে। জি স্যার, যেটা 2020-এর ওপেনিং। 20-এর ওপেনিং অথবা 19-এর ক্লোজিং। এই যে 383 47 405, এটাকেই আবার 2020-এ এসে ওপেনিং হয়ে যাবে নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ট্রান্সফার টু ডিপোজিট ফ্রম শেয়ার হোল্ডার্স, আচ্ছা টু আদার ইনকাম। আচ্ছা, এটা করছে কি যে ডিপোজিট, শেয়ার হোল্ডারদের যে ডিপোজিটে কিছু টাকা ছিল, যে টাকাটা হয়তো ফেরত দিতে পারে নাই, ট্রান্সফার টু আদার ইনকাম। তাহলে আদার ইনকামের মধ্যে 1880 কোটি টাকা, 1880 এই যে টাকাটা, এই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কথা বুঝছেন? আদার ইনকাম হিসাবে ট্রিট করে দিছে এই টাকাটা। জি স্যার। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার, 18,80,000। হ্যাঁ, 3 শূন্য আছে কিন্তু পিছনে, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তার মানে 18,80,000। 80,000। হ্যাঁ এই টাকাটার ঘটনাটা কি বুঝতে পারছেন আপনার জিনিসটা? আমি আপনাকে জিনিসটা বলি, ধরেন আইপিওতে আসছে, টাকা অ্যাপ্লিকেশন সবাই করছে। এখন ওই সময় তো ম্যানুয়ালি ব্যাংকে টাকা জমা দিতে হতো, প্রত্যেকের নামে পে অর্ডার ইস্যু করতো, পে অর্ডার অথবা চেক ইস্যু করতো। যারা শেয়ার পায় নাই প্রত্যেকের নামে চেক ইস্যু করছে। তো এই চেক ইস্যু করছে, কিন্তু 18,80,000 টাকার চেক ক্লিয়ার হয়ে যায় নাই। কথাটা জি। বুঝতে পারছেন? ধরেন আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনি হয়তো পরবর্তীতে রিফান্ড ওয়ারেন্ট, এটাকে বলা হয় রিফান্ড ওয়ারেন্টের টাকা আপনি আর ওই কোম্পানি থেকে কালেকশন করেন না, ওরা 4 বছর 5 বছর এটা ক্যারি ফরওয়ার্ড করছে। এখন কি করছে, ডিসিশন নিছে যে এটা ইনকাম হিসাবে ট্রিট করে দেন। এটা তো একটা দায় না? জি স্যার। আপনাকে বিষয়টা বুঝতে কারণ পারছেন? টাকাগুলো তো ফেরত দিতে হবে আমাকে। শুনেন, এখানে যে ঘটনাটা ঘটছে, মনে করেন 5 বছর আগে আইপিওতে আসছিল, এখন মনে করেন যে ধরেন 50 লাখ লোক অ্যাপ্লিকেশন করছে অথবা 30 লাখ লোক অ্যাপ্লিকেশন করছে। সবাইরে তো আর শেয়ার দেওয়া সম্ভব হয় নাই। লটারির মাধ্যমে ধরেন 15 লাখ লোকের শেয়ার দেওয়া হচ্ছে, তাহলে আরো তো 15 লাখ লোকের শেয়ারের টাকা ফেরত দিতে হয়েছে নাকি? হ্যালো, জি জি স্যার। হ্যাঁ, আইপিও সংক্রান্ত বিষয়টা কি জানেন আপনারা? জি জি, আগে ব্যাংকে পেমেন্ট করতে হয়, না পাইলে 3 মাস পরে ফেরত দিয়ে দেয়। 3 মাস না, এটা হ্যাঁ 1-1.5 মাস 70 ডেজের মধ্যে হয় আর কি। যাই হোক, হাওয়াবার, তো এখন বিষয়টা হচ্ছে এই টাকাটা ওনারা চেকের মাধ্যমে চেক রেডি করিয়া রাখছে, এই নির্দিষ্ট ডেটে ডিস্ট্রিবিউট করছে। হয়তো টাকাগুলি সবাই চেক নিয়ে গেছে, কিছু সংখ্যক লোক হয়তো চেকটা নেয় নাই, চেকটা নেয়ই নাই, অথবা জমা চেক মিসে ডিপোজিট করে নাই, ডিপোজিট করে না, অথবা হারায় ফেলছে। এরকম অনেক ঘটনা সিমিলার অনেক ঘটনা ঘটছে। তো এই সমস্ত কারণে এই অ্যামাউন্টটা তো ব্যাংকের থেকে বার হয়ে যায় না। উনি তো এই 18 এই যে টাকাটা, যে 15 লাখ এই অ্যাপ্লিকেন্টের টাকাটা ওনার তো ব্যাংক অ্যাকাউন্টে ছিল, শেয়ারের টাকাটা ওনারা নিয়ে গেছে, কিন্তু বাকি টাকাটা তো ছিল। এই 18,80,000 টাকা ওনারা এতদিন যাবত এটাকে অ্যাকাউন্টে রেখে গেছে। এখন ওরা ডিসিশন নিছে যে এই টাকাটা লাইবিলিটি হিসেবে রাখবো না, না রেখে আমরা কি করব, এই টাকাটা এটা ইনকাম হিসাবে ট্রিট করে দিব। কথা বুঝতে পারছেন?
যেহেতু আনক্লেইমড অবস্থায় আছে, ঠিক আছে? এই 18,80,000 টাকা আনক্লেইম ইনকাম হিসেবে আনক্লেমের লিমিট কতদিন স্যার? যে 3 মাস 6 মাস 1 বছর না না কদিন না, রাখা যায়? আনক্লেমের বিষয়টা হচ্ছে কি যে আনক্লেমের বিষয় না, পিরিয়ডে বিষয়টা হচ্ছে 6 মাস টাইম থাকে। ওনারা তো তৈরি করছে পিরিয়ডের ডেটটা এক্সটেন্ড করে এই টাকাটারে আপনার পেমেন্ট করে দিতে পারতো, কিন্তু বিষয়টা 5 বছরের মধ্যে কেউ আসে নাই, তো ধরে নেওয়া হয়েছে যে এই টাকাটার জন্য কোনো দাবি দেওয়া আসবে না। আমি এটাই জানতে চাইলাম, 5 বছর পরে আর দাবি দেওয়া থাকার কথা না। না, আসে না একটা সাধারণত। গভর্নমেন্ট একটা রুল আছে, যদি আনক্লেম থাকে, হ্যাঁ, এরকম দায়গুলোকে 5 বছর পরে এটা দলীয় হয়ে যায়, বাজেয়াপ্ত হয়ে যায়। জি, আমি না এটাই বুঝতে চাইছিলাম। না না, আসলে এখানে ঠিক আছে, কিন্তু ট্যাক্সের ভাষায় একটা আইন আছে, সেটা হচ্ছে পরপর 3 বছর আপনি পেয়েবলটা রাখতে পারবেন। 3 বছর পরে আপনি টাকাটা যদি পরিশোধ না করেন আপনার ইনকাম হিসাবে ট্রিট হবে এবং সেটা ট্যাক্স হবে। আর যে বছর আপনি এই ক্লেমটা শোধ করবেন সেই বছর আপনার ইনকাম এই অংশটুকু থেকে কমায় দিবে এবং ট্যাক্সও কমায় দিবে। হিসাবটা হচ্ছে এরকম, বুঝছেন? এটা হলো ইনকাম ট্যাক্সের ভাষায় কথাটা বলতেছি আমি, জি, যে আইনটা বলছি। এই এরকম আনক্লেইমড একটা পে শেয়ার ডিপোজিট মানি এই টাকাটা ইনকাম হিসাবে ট্রিট করছে, ইনকাম স্টেটমেন্টে গেলে আপনি এটা পাবেন। আচ্ছা, ট্রানজেকশন উইথ দ্য ইকুইটি হোল্ডারদের সাথে ট্রানজেকশন, কি ট্রানজেকশন করছে? ইকুইটি হোল্ডার মানে কি? মালিকদের সাথে, নাকি? জি স্যার। তো একটা লিমিটেড কোম্পানিতে মালিকদের সাথে প্রোপাইটারশিপে আপনি দেখবেন যে উইথড্রন করে টাকাটা উঠায় নিতেছে, লাভের একটা অংশ উঠায় নিতেছে। তারও তো একটা সংসার আছে, যে ম্যানেজিং ডাইরেক্টর কিংবা কোম্পানির চেয়ারম্যান, তারা তো যেহেতু ব্যবসাটা অপারেট করে তাদেরও তো একটা সংসার আছে, খরচ আছে, বিভিন্ন রকমের আছে না? তো তাদের এই পেমেন্টটা করা হয়, কিন্তু লিমিটেড কোম্পানিতে এই পেমেন্টটা করতে হলে কেবলমাত্র ডিভিডেন্ড আকারে টাকা নিতে পারবে। কথাটা বুঝছেন? এইটাই বলা হয়েছে ট্রানজিশন উইথ দ্য ইকুইটি হোল্ডার্স, মানে মালিকি সত্তার সাথে কি ট্রানজিশন, সেটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড 2019 এবং ইন্টিরিয়াম ডিভিডেন্ড। ইন্টিরিয়াম ডিভিডেন্ড কি? মধ্যবর্তী ডিভিডেন্ড। সেই ডিভিডেন্ড 2020-তে ইন্টিরিয়াম ডিভিডেন্ড দিচ্ছে, সেটা হচ্ছে 1,75,53,900 এই টাকাটা ডিভিডেন্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? এইগুলি সবগুলির যোগফল, এখান থেকে এই পর্যন্ত সব যোগফল হচ্ছে এটা, এই অংশটা খেয়াল করেন। ঠিক অনুরূপে এটা যোগ বিয়োগ ফল, এরকম ভাবে যোগ বিয়োগ ফল। এটা টাকা যেহেতু পেমেন্ট করে, তাহলে কি হচ্ছে? ডিভিডেন্ড ইনকাম কিন্তু কখনোই আপনার ডিভিডেন্ড এক্সপেন্ডিচার কখনোই কিন্তু ইনকাম স্টেটমেন্টে যাবে না। খেয়াল রাখবেন আপনারা একটা জিনিস, প্রেজেন্টেশনে খেয়াল রাখবেন একটা জিনিস, যে ডিভিডেন্ড যদিও একটা পেমেন্ট এক্সপেন্ডিচার, কিন্তু এটা কখনোই ইনকাম স্টেটমেন্টে শো করা হয় না। সেই শোটা করা হয় কোন জায়গায়? রিটেন আর্নিং স্টেটমেন্টে। এটা কি খেয়াল থাকবে আপনাদের? জি স্যার। এই ভুলটা কখনোই করবেন না আপনারা। অনেক সময় ডিভিডেন্ডটা ইনকাম স্টেটমেন্টের নিচ দিয়ে বসায় দেয়, এই যে এই দিক দিয়ে বসায় দেয়, এখানে নিচে বসায় দেয়, কিন্তু এটা ভুল করবেন না, কারণ ডিভিডেন্ডের পেমেন্টটা সম্পূর্ণটা হচ্ছে ইকুইটি হোল্ডার্সের এই চেঞ্জেস স্টেটমেন্টের, এই ইকুইটি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি স্টেট আইটেম, এই স্টেটমেন্টের আইটেম। কারণ আপনার এটা সম্পূর্ণটাই হচ্ছে আফটার ট্যাক্স। এই টাকাটা ডিভিডেন্ড দিচ্ছে, একটা দিচ্ছে ইন্টেরিয়াম ডিভিডেন্ড আর একটা দিচ্ছে ফাইনাল ডিভিডেন্ড, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? প্রফিট ফর দ্য ইয়ার, এই বছরের প্রফিট কি হয়েছে, আর আদার কম্প্রেহেন্সিভ ইনকাম অর লস, যদি আদার কম্প্রেহেন্সিভ ইনকাম লস থাকে তাহলে এই ফিগারটা এখানে বসায় দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল যোগ বিয়োগফল। এবং এই যে দেখেন 521,07,614, এইটাই ব্যালেন্স শিটে এই বছর গেছে ইকুইটি স্টেটমেন্টে, 521,0614 আছে কি? আছে ফিগারটা? জি জি জি। এই ফিগারটা এখানে আনা হয়েছে, মানে কোন জায়গা থেকে কোন ফিগারটা আনছি। তারপর ডিপোজিট ফ্রম শেয়ার হোল্ডার্স, এই জায়গাটা কি জিরো করছে না ওনারা ইনকামে নিয়ে? এই 1880, জি স্যার। 17 নম্বর নোট গুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ 17 নম্বর নোটে গেলে আপনারা এটা দেখতে পারবেন। তারপরে যান, আমরা আস্তে আস্তে যাই, সামনে যাই। আপনার এত ডিটেলস বোঝার দরকার না, কিন্তু ওভারঅল একটা গ্ল্যান্স আমি জিনিসটা বুঝি। বুঝতে হয় কি, আপনি আস্তে আস্তে ঘাটবেন, করবেন, দেখবেন যে আপনি আরো ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এটা আসলে একটু টেকনিক্যাল বিষয়। যদি শেষ বেলা সময় হয় আমি আপনাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বোঝানোর চেষ্টা করব, আশা করি আমি বুঝাইতে পারবো। এবং কিভাবে প্রিপেয়ার করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা 3টা ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে আপনি যে বিজনেস করতেছেন, রানিং বিজনেসের যে পোর্শনটা, সেই পোর্শনটাতে এই অপারেশন, এই অপারেটিং অ্যাক্টিভিটিস মানে এই অপারেট করতে যায়া কি ইনকাম করছেন, কি খরচ করছেন, সেই অপারেটিং অ্যাক্টিভিটিস গুলি একটা জায়গায় সামারি করে দেওয়া হয়।
তারপরে কি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মানে আমি যে ইনভেস্টমেন্ট করছি বিনিয়োগ, একটা হচ্ছে বিনিয়োগ আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার। অপারেটিং এক্সপেন্ডিচারটা মানে অপারেটিং রেভিনিউ আর্ন করতে যে পরিমাণ আমার খরচ করতে হয়েছে সেটা হলো অপারেটিং এক্সপেন্ডিচার। আর অপারেটিং ইনকাম আগেই বলছি আমি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং মানে আমার ইনভেস্টিং, যে আমার কারণ মোবাইল কোম্পানিগুলি প্রতিবারই টাওয়ার মেনটেন করতে হয়, নতুন নতুন টাওয়ার স্থাপন করতে হয়, তাদের টাওয়ারের সাথে সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ বলতে এই যে লাইন তৈরি করতে হয় নাকি, মাটির নিচ দিয়ে লাইন তৈরি করতে হয় না তাদের, জি জি জি। এই লাইনগুলি তৈরি করতে হয়, এটাই হিউজ পরিমাণ তাদের ইনভেস্টমেন্ট হয়। সেই ইনভেস্টমেন্টের পরিমাণ দেখেন এই বছর 3,3,6,7 1,14,23,892, পিছনে কিন্তু আরো 3টা শূন্য আছে, এই যে উপরে দেখবেন এই যে 3টা শূন্য আছে। তার মানে আপনি চিন্তা করেন 3, 3, 6, 7, 8, তার মানে 1,142 কোটি টাকা তারা কিন্তু। ক্যাশ স্যার, আমরা তো গেলাম ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপর ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং তাহলে তো আমরা তো বুঝতে পারবো কোনটা অপারেটিং, সেই আইটেম গুলো অপারেটিং এর ইয়েতে আসবে, আমি আর বলতেছি যেগুলো ইনভেস্টিং এর সেই আইটেম গুলো ইনভেস্টিং এ আসবে, আর যেগুলো ফাইন্যান্সিং সেগুলো আসবে, সেগুলো তো আগে জানা দরকার। আপনি আচ্ছা। বলে যাচ্ছেন তো জিনিসটা হজবরল হয়ে যাচ্ছে, জাস্ট ধারণা নেওয়াও ডিফিকাল্ট, কেননা আচ্ছা হ্যাঁ এটাই আসলে কি স্যার, এটা শর্ট ফর্মে বোঝাটা খুব টাফ, এই জন্য আর ক্যাশ কি। ফ্লোটা স্যার এটা হবেই না স্যার, এটা তো হ্যাঁ, এটা না স্যার হলে শুধু শুধু ধরলেন না স্যার, কারণ আমরা কিছু বুঝবো না, এটা এটা আপনি ডিটেলস আলাপ করতে হবে। যেহেতু রিপোর্ট নিয়েছেন খুবই ফার্স্ট ক্লাস, খুব সুন্দর হয়েছে জিনিসগুলা। ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে কি কি আইটেম থাকতে পারে, তাহলে এই আইটেম গুলো ইফেক্ট করবে। 10 মানে কোটি হোক 50 কোটি হোক এটা দেখার বিষয় না, এই আচ্ছা আইটেম গুলো আমাদের মাথায় থাকলে তখন আমরা একটা ক্যাশ ফ্লো করতে পারবো। আচ্ছা আমি বলতেছি, তাহলে আপনি একটু খেয়াল করেন। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যে বিষয়গুলি থাকে সেই বিষয়টা হচ্ছে আপনার আপনার বিজনেসে অপারেটিং ইনকাম। আমার যে ইনকামটা হয় কিসের ইনকাম, আপনার একটা বিজনেস মূল ব্যবসা থাকে, সেই ব্যবসায় আপনার অপারেশন করতে যায় যে ইনকামটা হয়, মানে যে ব্যবসাটা করবেন সেই ব্যবসা থেকে একটা ইনকাম হবে না নাকি? হবে, অবশ্যই হবে স্যার, হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে। সেই ইনকামের পোর্শনটা এই জায়গায় আসে, ঠিক আছে। আর আছে। এই ইনকামের পোর্শনটা আর এক্সপেন্ডিচার গুলি কি, সেটা স্যালারি দিবেন, ভাড়া দিবেন, তারপরে সাপ্লায়ার কন্ট্রাক্টর এদেরকে পেমেন্ট দিবেন কিছু নাকি, হ্যাঁ এদেরকে পেমেন্ট দিবেন, তারপরে ইন্টারেস্ট রিসিভ, যদি কোনো ইন্টারেস্ট রিসিভ হয় সেই ইন্টারেস্ট রিসিভটা এই অপারেটিং অ্যাক্টিভিটিস এবং ইন্টারেস্ট পেইড, ইনকাম ট্যাক্স পেইড, এই অংশগুলি এই আইটেমগুলি দেখেন আপনার সবগুলি আইটেম বলা আছে, ঠিক আছে। এই সবগুলো আইটেমই হচ্ছে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস এর আইটেম, ঠিক আছে। অপারেটিং অ্যাক্টিভিটিস আপনার এখানে ইন্টারেস্ট রিসিভটা অপারেটিং অ্যাক্টিভিটি, এদের বিজনেসের প্যাটার্ন অনুসারে অপারেটিং অ্যাক্টিভিটিসে গেছে, তারা এফডিআর এ রাখছে টাকাটা, এফডিআর রাখছে, ওই জায়গা থেকে কিছু ইন্টারেস্ট পাইছে, অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে গেছে তাদের। ইন্টারেস্ট পেইড, এটাও অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়েছে। তারপর ইনকাম ট্যাক্স পেইড, এখন ব্যাংকিং সেক্টরে যখন কাজ করবেন তখন ইন্টারেস্ট ইনকাম এবং ইন্টারেস্ট পেইড কি তাদের অপারেটিং অ্যাক্টিভিটিস না? বিজনেস কোনটা? জি, আমার বিজনেস তো ব্যাংক ইন্টারেস্ট না, বিজনেস ব্যাংক ইন্টারেস্ট না। জি আচ্ছা, আর আমার কোর বিজনেসের উপর তো আমি নির্ভর করে যেটা আসবে এটা তো আমার অপারেটিং ইনকাম। কোনটা? আমার মূল বিজনেস যেটা কোর বিজনেস, ওই বিজনেসের উপর যেটা আসবে এটা তো আমার অপারেটিং ইনকাম। জি, কিন্তু ব্যাংক লোন আমার টাকা পড়ে আছে, আমি ব্যাংক লোনের কথা বলা হয় না, সরি স্যার, আমি বলছি ব্যাংক এফডিআর করা আছে, আমার কাস্টমারকে পে করতে হবে, আমি দায় মেটাবো, এই জন্য আমি কিছু টাকা এফডিআর করে রেখে দিলাম, পরে এটা কাজে লাগতে পারে, পরে আছে যেহেতু আমি এফডিআর করলাম, তাহলে এই যে সুদ আসছে ইন্টারেস্ট আসছে এটা আমার অপারেটিং ইনকাম না, নন অপারেটিং ইনকাম, এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম। হ্যাঁ, আপনার ক্যাশ ইনফ্লোর মধ্যে এই টাকাটা ঢুকবে না? না ঢুকবে, অবশ্যই ঢুকবে, কিন্তু আপনি বলছেন স্যার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে শুধুমাত্র অপারেটিং ইনকাম গুলো ঢুকবে, অপারেটিং এক্সপেন্ডিচার গুলি, অপারেটিং এক্সপেন্ডিচার গুলি আসবে। আর তারা এখানে ইন্টারেস্ট রিসিভ, এই যে অপারেটিং এক্সপেন্ডিচার গুলোর মধ্যে দিচ্ছে পেরোল এন্ড আদার পেমেন্ট টু এমপ্লয়িজ, সাপ্লায়ার বা কন্ট্রাক্টর, পেমেন্ট টু সাপ্লায়ার বা কন্ট্রাক্টরস এন্ড আদার, এটা তো অপারেটিং এক্সপেন্ডিচার। হ্যাঁ, তারপরে ইনকাম গুলি তো আপনি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং, এটা আপনার এখানে যে আপনার যে এই যে ব্যাংক ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের অংশটুকু তারা
অপারেটিং এবং নন অপারেটিং দেখেন আপনি এই জায়গাটা দেখেন, ইনকাম স্টেটমেন্টটা একটু দেখেন এখানে কি করছে দেখেন তো, রেভিনিউ দিছে 26 নম্বর নোটটা একটু দেখতে হবে, 26 নম্বর নোটটা দেখলে আপনি ডিটেইলসটা পাবেন এই জায়গায় রেভিনিউ। এই জায়গার মধ্যে তারা বোধহয় খুব সম্ভব ইন্টারেস্টের পোর্শনটা, যদিও আমি এটা দেখার সুযোগ পাইনি, আজকে অফিস থেকে এটা ডাউনলোড করছি, তারপর আমি আপনাদের সাথে আমি শেয়ার করে যাব এবং দেখব। তারপরে দেখেন আপনি একটু দেখেন, আগে খেয়াল করেন জিনিসটা, ওভারঅলটা খেয়াল করেন, তারপরে আপনার যদি কোনো ইয়া থাকে এখানে আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে দেখা যায় যে বিভিন্ন অডিটরের সাথে অনেক সময় কিছু কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়। ডিভিডেন্ড পেমেন্ট কেউ বলতেছে যে অপারেটিং অ্যাক্টিভিটিতে যাবে, কেউ বলতেছে ইয়ার মধ্যে যাবে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে। আচ্ছা যাই হোক, হাওয়ার আমি বিষয়গুলো আগে আগে আমার প্র্যাকটিসটা জানি, তারপরে এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়ে আপনার দরকার পড়লে আইএফআরএস নিয়ে আমরা ডিসকাশন করব সময়, আপনারা ওই জায়গায় জিনিসগুলি নিয়ে একটু দেখতে পারবেন এবং বলতে পারবেন, ঠিক আছে? আর কিছু কিছু কনসেপ্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, কিছু কিছু টুকটাক করে চেঞ্জ হয়, এই চেঞ্জগুলি আসলে সময় টু সময় আপডেটটা আসলে টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে। যাই হোক, হাওয়ার তো এখন আপনাদের ইন্টারেস্ট এন্ড ইন্টারেস্ট পেইড এই দুটা জিনিস, আমার ব্যাংক লোন আছে, ব্যাংক লোনে ইন্টারেস্ট পেইড এটা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে ওরা দিছে, এবং ইনকাম ট্যাক্স পেইড অলওয়েজ আপনার অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে যায়। তারপরে নেট ক্লোজ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমার টোটাল কত আসলো অপারেটিং অ্যাক্টিভিটিসে, এই অপারেটিং রেভিনিউ অপারেটিং অ্যাক্টিভিটিস আমার কত নেট ইনফ্লো হচ্ছে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে কি আছে, পেমেন্ট ফর অ্যাকুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড রাইট অফ ইউজ এন্ড ইনটেনজিবল অ্যাসেটস, এইগুলিতে আছে আমার 114, এই পরিমাণ টাকা আমার আউটফ্লো হয়ে গেছে। প্রসিডস ফ্রম সেল অফ প্রপার্টি এন্ড প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, অনেক সময় ভাঙ্গাচোরা জিনিসপত্র বিক্রি থেকে এই টাকাটা আসছে, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং আইটেম বিক্রি করছে। তারপরে আসে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং এর, প্রসিডস ফ্রম শর্ট টার্ম ব্যাংক লোন, সেটা হচ্ছে এই পরিমাণ, গত বছর ছিল না, এই বছর এটা ইনজেক্ট হয়েছে। পেমেন্ট অফ লং টার্ম লোন পেমেন্ট করছে, তাহলে এই টাকাটা আমার আউটফ্লো হয়েছে। পেমেন্ট অফ ডিভিডেন্ড, দেন ডিভিডেন্ডে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে নিছে, কিন্তু আমার কোম্পানির ডিভিডেন্ডের মধ্যে ডিভিডেন্ড পেমেন্টে আমাদের অডিটরে আবার জোর করে নিয়ে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ঢুকাইছে। আমি মতানৈক্যটা বলতেছি এই কারণে আপনি দেখেন পেমেন্ট অফ লেস লিজ লাইবিলিটিসটা তো বুঝেন নাকি? হ্যালো, আবার আমি লিজ নিয়ে থাকি যে ওইগুলো। আপনি লিজের মাধ্যমে কোনো অ্যাসেট নিছে, কোন একটা কোম্পানি থেকে আপনি লিজের মাধ্যমে বড় বড় অ্যাসেট গুলি না হয় লিজ পেমেন্টের মাধ্যমে, মানে প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট দিবেন, সেই ইনস্টলমেন্টে এই লিজ পেমেন্ট পারপাসে কত টাকা আমি লাইবিলিটি শোধ করছি, এই টাকাটা টোটাল। তারপরে নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই টাকাটা রিডিউস হয়েছে। গত বছর ইকুইভ্যালেন্ট 1 জানুয়ারিতে আমার এই টাকা ছিল। ইফেক্ট অফ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন ক্যাশ হেল্ড, আমার এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের কারণে ক্যাশ হেল্ডের কারণে আমার 890 টাকা এই টাকাটা আসছে, সারপ্লাস হয়েছে। এই টোটাল আমার ক্লোজিং আছে এত 25,98,738, এই টাকাটা আমার ক্যাশ ইন হ্যান্ড আছে, এই টাকাটাই দেখবেন আমার ব্যালেন্স শিটের মধ্যে আছে, এই যে 25,98,738 কারেন্ট অ্যাসেটে এই যে 12 নম্বর নোটে আছে কি? হ্যাঁ থাকবে। আচ্ছা, এই ক্যাশ ফ্লোটা এই ইয়াটা মিলছে। ক্যাশ ফ্লোটা মূলত গাণিতিক শুদ্ধতার জন্য করা হয় এবং অ্যাকচুয়ালি কোম্পানির ফিনান্সিয়াল পজিশন দেখার জন্য কাজটা করে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই জায়গায় দিছে কিনা আমি জানি না, তারপর একটু দেখি। এই জায়গায় অনেক সময় এখানে একটা দেওয়া থাকে, লাইন দেওয়া থাকে, সেটা ক্যাশ ফ্লোজ নেট ক্যাশ ফ্লো ফ্রম ফর ইপিএস এর মতো আপনার অপারেটিং অ্যাক্টিভিটিসে কত টাকা পার শেয়ারে কত টাকা ক্যাশ ইনফ্লো আউটফ্লো হয়েছে, এটা এই যে এই ফিগারটাকে এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসে যে 33,571, এটাকে টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ভাগ করে এখানে একটা রেশিও বার করে দেওয়া হয় যে আমার প্রতি শেয়ারে ক্যাশ কত ইনফ্লো আউটফ্লো হয়েছে। যদি নেগেটিভ ফিগার হয় তাহলে নেগেটিভ আসবে, আর যদি পজিটিভ ফিগার হয় তাহলে পজিটিভ হবে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এই যেখানে যে ফিগারগুলি আছে সবগুলি কিন্তু ক্যাশ সংক্রান্ত, একদম হার্ড ক্যাশ ট্রানজিশন হচ্ছে এটা। এখানে কোনো কিন্তু ডেপ্রিসিয়েশনের পোর্শনটা বাদ যায়। ডেপ্রিসিয়েশন একটা শব্দ আছে না, খেয়াল আছে? জি স্যার, জি স্যার। ফিক্সড অ্যাসেটের, হ্যাঁ, ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, ইনটেনজিবল অ্যাসেটের অ্যামর্টাইজেশন, এগুলি বাদ দেয়, এগুলি হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স, এগুলি কিন্তু আউট অফ কনসিডারেশন। মানে আপনি ইনকাম স্টেটমেন্টের সাথে সংযুক্ত কিন্তু কিছু কিছু জিনিস
কনসিডারেশনের বাইরে হয়। যেমন মনে করেন যে ধরেন আপনার প্রতি মাসের স্যালারি আমরা মাসের 30 তারিখ কিংবা পরের মাসের থেকে 5 তারিখ দেওয়া হয়। যদি 31শে ডিসেম্বর ব্যালেন্স শিট করি, যদি আমি ধরেন সারা বছর আমি 1 লক্ষ টাকা স্যালারি ডিসবার্স করছি, তো যদি স্যালারি ডিসবার্স করি নাই মানে আমার টোটাল স্যালারি 12টা স্যালারি শিট যোগ হয়েছে ধরেন 12 লক্ষ টাকা, তাহলে প্রতি মাসে আমি ধরলাম 1 লক্ষ টাকা করে 12 লক্ষ টাকা, তাহলে অ্যাকচুয়ালি আমার ক্যাশ আউটপুট পরের মাসে ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসে 5 তারিখে দিচ্ছি, তাহলে আমার ডিসেম্বরে ক্যাশ আউটলুক কত হয়েছে বলেন তো, মানে জানুয়ারি এই বছরে 11 লাখ। 11 লাখ টাকা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু এই 11 লাখ টাকা আসবে, 12 লক্ষ টাকা আসবে না। বুঝতে পারছেন? ঠিক রেন্টের বেলায় একই, এরকম প্রত্যেকটা অপারেটিং এক্সপেন্ডিচারের বেলায় একই জিনিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের বেলায় আমি কমিটমেন্ট করলাম যে ল্যান্ড কিনছি আমি 500 টাকা দিয়ে, হ্যাঁ, কিন্তু আমি এই পর্যন্ত ডিস্ট্রিবিউট করছি 300 টাকা, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমার আসবে কত? 300 টাকা আসবে। কথা বুঝতে পারছেন? জি জি এখানে কিন্তু 500 টাকা যদিও আমার ফিক্সড অ্যাসেট ভ্যালুতে কিংবা এই যে ফিক্সড অ্যাসেটে আমার 500 টাকায় যে রেকর্ডেড আছে অ্যাসেট শিডিউলে নাকি, হ্যাঁ, আপনার বিষয়টা কি দাঁড়াইছে? আপনি 500 টাকা দিয়ে কিনছেন, 300 টাকা আপনি ক্যাশ পেমেন্ট করছেন, 200 টাকা অ্যাকাউন্ট পেয়েবল আছে, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনি 200 টাকা দিতে পারেন না, সেটা হয়তো জানুয়ারি 5 তারিখ 7 তারিখ 1 তারিখ দিচ্ছেন, তাহলে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি হবে বলেন তো? 300 টাকা আসবে শুধু। 300 টাকা আসবে, কিন্তু সেই ক্ষেত্রে 500 টাকা মাথায় চিন্তা করলে হবে না, আমার এখানে ক্যাশ আউটফ্লো কত হয়েছে। মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমার ক্যাশ কতটুকু আউটফ্লো হয়েছে, ইনফ্লো কতটুকু হয়েছে। এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গুরুত্বটা কখন আসবে আমি বলি আপনাদেরকে, একটু হিস্ট্রিটা বলি। এনরন নামে একটা তেল কোম্পানি ছিল, এটা কি জানেন আপনারা? কি নামে স্যার? এনরন, এনরন, ENRON, এনরন। না স্যার। দেউলিয়া না, হয়ে স্যার, গেছে। হ্যাঁ, দেউলিয়া হয়ে গেছে। আমি এখন বলতেছি এটা সম্পর্কে। এনরন একটা তেল কোম্পানি, অয়েল কোম্পানি ছিল, সেটা ওয়ার্ল্ড ওয়াইডই তাদের বিজনেস ছিল। তো ওদের বেসিক্যালি অ্যাকাউন্টসটা ছিল কিছুটা ম্যানিপুলেটেড, তাদের স্টক নিউ ইয়র্ক স্টক মার্কেট এবং এই যে বিভিন্ন স্টক মার্কেটে তাদের শেয়ার লেনদেন হতো, তো কিছুটা ম্যানিপুলেটেড অ্যাকাউন্ট ছিল। যখন এদের অ্যাকাউন্টস গুলো আবার একটা কোয়ালিটি হচ্ছে কি, সেটা হচ্ছে কারেন্ট কস্ট মেথডে করা হয়, মানে অনেকটা কারেন্ট কস্ট মেথড, যে অ্যাকচুয়ালি এখন ল্যান্ডের ভ্যালু কত আছে। যে আমরা ল্যান্ডের ভ্যালুটা ধরেন আমরা কি আমাদের দেশে তো হাই ল্যান্ডের ভ্যালুটা রেজ করে, কিন্তু অন্যান্য দেশে ধরেন আপনি একটা ল্যান্ড কিনছেন, এখন তার পাশে যদি আপনার ল্যান্ডের পাশ দিয়ে যদি একটা হাইওয়ে রোড যায়, আপনার ল্যান্ডের ভ্যালু কি ইনক্রিজ করবে না? জি স্যার জি। জিনিসটা এইভাবে চিন্তা করেন, আপনি ধান ক্ষেতের মধ্যে আপনি একটা নিচু জায়গার মধ্যে ল্যান্ডটা ক্রয় করছেন, তো করার পরে কিছুদিন পরে হয়তো 1-2 বছর পরে আপনার ল্যান্ডের পাশ দিয়া ধরেন একটা হাইওয়ে রুট গেছে কিংবা একটা বড় গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে অথবা কোনো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, স্বভাবতই আপনার ল্যান্ডের ভ্যালু বেড়ে যাবে, কারণ এখানে জি। বিজনেসের কিছু সুযোগ হবে আপনার, নাকি? ল্যান্ডের জি ভ্যালু, স্যার। ল্যান্ডের ভ্যালু যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডের ভ্যালু এপ্রিসিয়েশন হবে, নাকি? এপ্রিসিয়েশনটা হবে নাকি? আপনি জি স্যার। 10 লাখ টাকা দিয়ে কিনলেন, এই পাশ দিয়ে একটা বিশাল হাইওয়ে রোড গেল এবং একটা ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হলো, সরকারি ইন্ডাস্ট্রি। আপনি চিন্তা করলেন যে আপনার এই ল্যান্ডের মধ্যে কিছু ঘর তুলে আপনি এটা ভাড়া দিতে পারবেন, নাহলে তো শুধু ধান 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 জন্মাইতে হইতো কিংবা কোনো ফসলাদি উৎপাদন করতেন, যেটা থেকে খুব অল্প পরিমাণেই আপনার রেভিনিউ আসছে, নাকি? তো যেহেতু এখানে একটা ব্যবসার সুযোগ হয়েছে, তাহলে আপনার জমির ভ্যালু বাড়বে না? জি। ভ্যালু বাড়বে। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় এপ্রিসিয়েশন। তো এপ্রিসিয়েশন হলে আমাদের দেশে তো এপ্রিসিয়েশন দিয়ে সাধারণত অ্যাকাউন্টস হয় না, কথা বলছেন, কিন্তু ওদের দেশে এপ্রিসিয়েশন দিয়ে অ্যাকাউন্টসটা তৈরি করা হয়। অ্যাজ ওয়েল এজ এখন ভাইস ভার্সা, উল্টাটা দেখেন, উল্টা বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আপনার রাস্তা হয়েছে, আপনার একটা ইয়েও আছে, কি বলে, এই একটা ইন্ডাস্ট্রি আছে, আপনি সেই চিন্তা করে ওভার ভ্যালুডে একটা ল্যান্ড ওই জায়গায় ক্রয় করছেন, আপনি কিনছেন, কিছুদিন পর গভর্নমেন্ট ডিসিশন নিল যে না, এই অথবা এই ইন্ডাস্ট্রির মালিকরা ডিসিশন নিল যে না, এই জায়গায় আমার প্রফিটেবল বিজনেস হচ্ছে না, আমি এই ব্যবসাটা এনে গুটায় নেব, মাল্টিন্যাশনাল কোম্পানি গুটায় নিবে, তার মানে কি হবে, এই ল্যান্ডের ভ্যালুটা দাম করে যাবে না? বিষয়টা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না বলেন? আমি আরেকটা বাস্তব উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে রাজশাহীতে একটা অ্যালকোহলের ফ্যাক্টরি তৈরি করতে চাইছিল যমুনাখু। যখন মাত্র এই অ্যালকোহলের ফ্যাক্টরিটা তৈরি করার সমস্ত উদ্যোগ নিছে, সমস্ত বাউন্ডারি মেশিনারিজ ক্রয় করে আনছে, আনার পর লাস্ট ক্লাসে আমি এই কথাগুলো বলছিলাম
এখন আশেপাশে ল্যান্ডের যেহেতু ইন্ডাস্ট্রি হচ্ছে, আশেপাশে ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছিল। তো জি স্যার। আমাদের ধর্মবিরোধী সংগঠনগুলি যখন ব্যাপক হারে আন্দোলন শুরু করলো, তারপরে কি করলো, সরকার তারা ইনস্ট্রাকশন দিল যে তোমার এই প্রজেক্ট বন্ধ করো, তোমার এই প্রজেক্টের জন্য আমি এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দিতে পারি না। আমার যেহেতু আমি সরকারের প্রতিনিধি বা জনগণের প্রতিনিধি, এই হিসাবে তুমি এখানে অস্থিতিশীল পরিস্থিতি, তোমার এই বিজনেসের জন্য আমার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দিতে পারি না, আমি এটা ক্লোজ করে দিলাম। তো তার দেখা দেখি যখন জানতেছে যে এখানে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, আশেপাশে জমির কিছু ভ্যালু বাড়ছিল, হয়তো কেউ ক্রয়ও করছে বেশি দাম দিয়া জমি। জি স্যার। জি এখন এখন যেই মাত্র ইন্ডাস্ট্রিটা শাটডাউন করা হয়েছে, সেই মাত্র ল্যান্ডের ভ্যালু কি দাম করে পড়ে কমে গেছে না? গেছে। ল্যান্ডের ভ্যালু পড়ে গেছে। এই জিনিসটা কি হচ্ছে, একটা হচ্ছে এপ্রিসিয়েশন আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ল্যান্ডে সাধারণত ডেপ্রিসিয়েশন হয় না আমাদের দেশে, কিন্তু কারেন্ট কস্ট মেথডে এই বর্ধিত মূল্যটা কনসিডারেশন করা হয় এবং হ্রাসকৃত মূল্যটা কনসিডারেশন করা হয়। এনরন কোম্পানির ক্ষেত্রে হয়েছিল এরকম ফেক কিছু হয়েছিল, যেটার মধ্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছিল না অ্যাকাউন্টগুলিতে। তার পরবর্তীতে আইএএস অথরিটি, এফএএসবি এবং এই সমস্ত অথরিটিগুলি বললো যে না, এই অ্যাকাউন্ট প্রপার এবং আরো ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে, তখন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ধারণাটা তাদের মাথায় আসে। আসলে প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু নতুন নতুন আবিষ্কার হয়। বিষয়টা তো, এটা তো সত্য, যুদ্ধ যেমন ধ্বংস ডেকে আনে, সেরকম পাশাপাশি নতুন নতুন আবিষ্কার তৈরি করে। এটা কি জানেন আপনারা? জি স্যার। হ্যাঁ, নাকি না শুধু বলার জন্য বলতেছি আমি? এটা কি জানেন, যুদ্ধ, একটা জিনিস মনে রাখবেন, যুদ্ধ যেরকম ধ্বংস করে, এরকম নতুন নতুন আবিষ্কার তৈরি করে, আবিষ্কার করে। এটা কিন্তু মনে রাখবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপাদন প্রণালী। নাইট্রিক অ্যাসিড উৎপাদন প্রণালী কিন্তু আগে একসময়, অনেক সময় দীর্ঘ সময়ের ব্যাপার ছিল। ধরেন 50 কেজি নাইট্রিক অ্যাসিড যদি তৈরি করতে হইতো, সেই 50 কেজি নাইট্রিক অ্যাসিড তৈরি করতে হয়তো 1 মাস সময় লাগতো। এখন সাধারণত আগ্নেয়াস্ত্র তৈরি করতে এবং গোলা বারুদ তৈরি করতে প্রচুর পরিমাণ নাইট্রিক অ্যাসিডের দরকার পড়ে। এটা মনে রাখবেন যে প্রচুর পরিমাণ নাইট্রিক অ্যাসিড তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এরকম হাজার হাজার গ্যালন নাইট্রিক অ্যাসিড তৈরি করার প্রয়োজন হয়ে গেছে জার্মানির কাছে, জার্মানি তখন অক্ষশক্তি, পরাশক্তি, জার্মানির কাছে প্রয়োজন হয়েছে, তখন অসওয়াল্ড নামে একজন বিজ্ঞানী ছিলেন, উনাকে বলা হয়েছে 1 মাসের মধ্যে যদি তুমি সলিউশন না করতে পারো, আমি প্রতিদিন 1000 লিটার এরকম নাইট্রিক অ্যাসিড চাই। তুমি যদি 1 মাসের মধ্যে সমাধান করতে না পারো, তাহলে তোমাকে মানে ক্রস ফায়ার, যেটাকে আমরা বলি ক্রস ফায়ার, বা তোমার বন্দুকের গুলিতে হত্যা করা হবে। মৃত্যুদণ্ড আর কি। হ্যাঁ, মৃত্যুদণ্ড, মানে তখন তো মৃত্যুদণ্ড বলতে গেছিলাম, ডাইরেক্ট ফায়ার। ঠিক আছে, এরকম ফায়ার করা হবে। এই কথা বলার পর অসল মহা চিন্তায় পড়ে গেল এবং উনি এটা নিয়ে ব্যাপক হারে গবেষণা শুরু করলো। উইথিন 1 মান্থের মধ্যেই উনি একটা প্রণালী আবিষ্কার করছে, যেটা মনে করেন যে ব্যাপক পরিমাণে নাইট্রিক অ্যাসিড তৈরি করা। এই প্রণালীটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, যারা সায়েন্সে পড়ছেন হয়তো তারা জানেন, সেটাকে বলা হয় অসওয়াল্ড প্রণালীতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। এবং এটাতে দেখা গেছে ঘন্টায়, মনে করেন যে মাসে প্রতিদিন 1000 লিটার 1500 লিটার নাইট্রিক অ্যাসিড এবং যুদ্ধের প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিডের যোগান পাওয়া শুরু হয়েছে। তাহলে কি হতেছে, যে একটা যুদ্ধ কিন্তু নতুন নতুন আবিষ্কারের সূচনা করে। মনে রাখবে, আমি এই অসওয়াল্ড প্রণালীটা আমার একটা মানে একদম, আমার সায়েন্সে যখন পড়তাম আমি ইন্টারমিডিয়েট লেভেলে, আমার ক্লাসে তখন এই স্যারে এই কথাগুলি বলছিল, আমার এখনো মনে আছে। তো ঠিক এরকম একটা পজিশনে তারপরে এই এনরন যখন আপনার দেউলিয়া হয়ে গেছে, তখন আমাদের যে লাদেন সম্পর্কে তো জানেন আপনারা সবাই নাকি? জি জি। লাদেন কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন, এটা তো জানেন। হ্যাঁ, লাদেন কিন্তু একটা কথা বলছিল, সেটা আমি বলি আপনাদেরকে। সেটা বলছিল, আক্ষেপ করে বলছিল, যদি জানতাম যে এরকম কাগজের মার পেছে একটা অর্থনীতি এরকম ধ্বংস করে দেওয়া যায়, তাহলে আমি আর কষ্ট করে ইঞ্জিনিয়ারিং আর এই যুদ্ধ করতাম না, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতাম। কথা বুঝতে পারছেন? এরকম মানে কাগজের মার পেছে যে একটা ইকোনমিকে ধ্বংস, তখন কিন্তু শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছিল, অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছিল, সবাই তখন কনফিউজ হয়েছে, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আসতেছে এগুলি কতটুকু সত্য। সম্ভবত 2000 সালে এটা। হাও বা যে পিরিয়ডেই হোক, মানে বিষয়টা, আমি ঘটনাটা এই কারণে বললাম, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তখন থেকে ব্যাপকভাবে প্রচলন শুরু হয়েছে এবং এটা বাধ্যতামূলক। এবং সেটাকে বলা হয়েছে যে ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো 2টা মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড। বলা হচ্ছে যে আপনারা ডাইরেক্ট মেথডে আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? ডাইরেক্ট মেথডে রেভিনিউ দিয়ে শুরু করা হয়, আর
ইনডাইরেক্ট মেথডে নেট ইনকাম দিয়ে শুরু করা হয়, অ্যাড ব্যাক করা হয়, ঠিক আছে? আর ডাইরেক্ট সমস্ত করলাম আমরা, এটা হ্যাঁ কোন মেথড আপনার? এটা মনে হয় ডাইরেক্ট মেথডই করা হয়েছে, ডাইরেক্ট এটা ডাইরেক্ট মেথডই করা হয়েছে, ঠিক আছে? পেমেন্ট দেওয়া আছে এক সাইডে, হ্যাঁ বাম সাইডে পেমেন্ট, এটা ডাইরেক্ট মেথডই করা হয়। আর ইনডাইরেক্ট মেথড হলে ওপেনিং বিগিনিং এরকম প্লাস মাইনাস করা হয়। যাই হোক, তো এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলি যদি দেখেন আপনারা, আমি কিছু হয়তো ক্লাসের শেষে হয়তো কিছু কৌশল আপনাদেরকে দেখাবো, কৌশলগুলির মাধ্যমে আপনারা এটা মিলাইতে পারবেন আশা করি। তারপরে আসেন আপনারা এই জিনিসগুলি দেখেন, তারপরে আসেন এই যে আস্তে আস্তে এই যে এক্সপ্লেনেশন। তাহলে প্রথম আমরা দেখেন 4টা স্টেটমেন্ট পড়ছি, মূলত এই 4টাই ভাইটাল স্টেটমেন্ট। একটা হচ্ছে কি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আর একটা স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, আর একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। এই মূলত এই 4টা স্টেটমেন্ট। এই 4টার আপনি তো হঠাৎ করে এই ফিগারটা দেখলে এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসে 1,39 লাখ কিংবা এই যে ফিগারটা, এই ফিগারটা চট করে আসলে আমরা হয়তো এটার মধ্যে কি কি আছে কি কি নাই, নাকি এটা আদৌ আছে নাকি ফেক, হ্যাঁ এই বিষয়গুলি আসলে কনফিউজ। এইগুলি ডিটেইলস এক্সপ্লেনেশন থাকে নোটগুলিতে। এইটাকেই বলা হয়, এটাকেই বলা হয় আমরা যে অডিটর যে রিপোর্ট গুলা করলাম, অডিটর যে রিপোর্টটা দিলেন, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সাধারণত ডিরেক্ট মেথডে করা হয়। হ্যাঁ তো মাল্টিন্যাশনাল কোম্পানি, হ্যাঁ এটা আইএফআরএস এ বলা হয়েছে। শুনেন, আইএফআরএস এ বলা আছে যে আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট মেথডে করার জন্য। যদি আপনার অর্গানাইজেশন প্রথম থেকে আগের থেকেই যদি ইনডাইরেক্ট মেথডে করে থাকে তাহলে আপনি এটা কন্টিনিউ করতে পারেন। এটা কিন্তু বলা আছে, মানে দুটাই বলা আছে, দুটাই শুদ্ধ, কিন্তু মোর বিশ্বাসযোগ্য হইতেছে ডাইরেক্ট মেথডটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু সামনে যাই, দেখি এক্সপ্লেনেশন নোটস গুলিতে কি আছে। এই যে বিভিন্ন রকমের যে তাদের যে পলিসি, হ্যাঁ পলিসিগুলি সম্পর্কে বলছে, কোন কোন পলিসি অবলম্বন করছে। আপনারা এগুলো একটু পড়বেন, দেখবেন, আশা করি আপনারা এগুলি লস হবে না, আপনাদের নিজেদের নলেজটা এনহ্যান্স হবে। তারপরে ফাংশনাল এন্ড প্রেজেন্টেশন কারেন্সি, মানে কার্যকরী মুদ্রা কি বিডিটি। আমাদের দেশে যেহেতু রিপোর্ট হচ্ছে এটা কোন দেশে হবে, এটা বিডিটিতে হবে, বুঝছেন? হ্যালো, হ্যাঁ স্যার, আমাদের দেশের কনটেক্সটে যেহেতু অ্যাকাউন্টসটা তৈরি হচ্ছে, সুতরাং এটার ফাংশনাল কারেন্সি কোনটা? ফাংশনাল কারেন্সি হবে বিডিটি, ঠিক আছে? ওরা ডলারে করতে পারে, কিন্তু এটা আমাদের ফাংশনাল কারেন্সি হবে বিডিটি, কারণ তাদের রেভিনিউটা হচ্ছে বিডিটিতে। তারপরে এরকম বিভিন্ন রকমের কথাবার্তা আছে, আর কথাবার্তাগুলো একটু দেখবেন, বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে আসেন দেখেন এই যে এখানে নোট, এইগুলি কথাবার্তাগুলি অনেক অনেক কথাবার্তা বলছে, এটা আমি দেখছি, একটু দেখছি, আমি ডাউনলোডের সময় আমি একটু দেখছি। তারপরে দেখেন ওন অ্যাসেটস 2020 কত কত বিল্ডিং। তারপরে এখানে বলে ডেপ্রিসিয়েশন, নো ডেপ্রিসিয়েশন ইজ চার্জ অন ল্যান্ড এন্ড ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস, মানে যেটা যে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস, যে ক্যাপিটালটা আমার কাজের মধ্যে আছে, ধরেন একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, যেহেতু প্রোডাকশনে আসে নাই, সুতরাং এটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করে নাই। as the land has unlimited useful life and CWIP has not yet been placed in service, এই কারণে এটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করে নাই, ঠিক আছে? তারপরে আসেন দেখেন কি বলছে আরো, এস্টিমেটেড ইউজফুল লাইফ সম্পর্কে বলা আছে, বিল্ডিং 10 থেকে 50 বছর, বেস স্টেশন ইকুইপমেন্ট 3 থেকে 10 বছর, বেস স্টেশন টাওয়ার ফাইবার অপটিক নেটওয়ার্ক এন্ড রিলেটেড অ্যাসেট 7 থেকে 30 বছর, ট্রান্সমিশন ইকুইপমেন্ট 5 থেকে 10 বছর, কম্পিউটারস এন্ড আদার আইটি ইকুইপমেন্ট 3 থেকে 4 বছর, ফার্নিচার এন্ড ফিকচার 3 থেকে 5 বছর, আর ভেহিকলস গাড়ি সব 4 বছর, 4 বছর ধরা হচ্ছে। হ্যাঁ, এটা মেয়াদকাল ধরা হয়েছে, তাই? হ্যাঁ, মেয়াদকাল সম্পর্কে একটা সামারি আপনার দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, ইনটেনজিবল অ্যাসেট সম্পর্কে বলা আছে। তারপরে দেখেন আস্তে আস্তে এখানে অনেক কথাবার্তা, তারপরে দেখেন সফটওয়্যার এন্ড আদার, সফটওয়্যার গুলি দেওয়া হয়েছে যে পালস কোড মডুলেশন, পিসিএম যেটা বলে তাদের ভাষায়, হ্যাঁ এটা 5 বছর লাইফ, বিলিং সফটওয়্যার সেটা 5 বছর লাইফ, আদার অপারেশনাল সফটওয়্যার 3 থেকে 7 বছর, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার সেটা হলো 7 বছর,
ঠিক আছে? Amortization method useful lives and residual values are reviewed at each year end and adjusted if appropriate. তো সফটওয়্যার কি একটা ইনটেনজিবল অ্যাসেট না? ইনটেনজিবল অ্যাসেট। আচ্ছা, আপনি কি জানেন একটা ব্যাংকের সফটওয়্যারের দাম কত? এরকম না স্যার, এমন আইডিয়া নাই স্যার। আপনাদের কারো আইডিয়া আছে একটা ব্যাংকের সফটওয়্যারের দাম কত? আমার হয়তো 10 উপরে হতে পারে, 10 লাখের উপরে, 1 লাখ 10 লাখের উপরে। না না, আরো বেশি হবে। ওই ভাই যেটা বলছে 10 লাখ বা এর থেকে বেশি হবে। একটা তো নরমালি শোরুম ব্র্যান্ডের দোকানে এগুলো ইউজ করে। 1 crore হবে। 1-1.5 কোটি টাকা। আচ্ছা 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 1.5 crore। আচ্ছা, যিনি 1.5 কোটি টাকা বলতেছেন তার কাইন্ড ইনফরমেশন বলতেছি আমি। ওয়ান ব্যাংকের সফটওয়্যার আজ থেকে আরো 8-10 বছর আগে কিনা হয়েছে, 7-8 বছর আগে। কথা বলছেন ওয়ান ব্যাংক, আমি ওয়ান ব্যাংকটাই বলতেছি, অন্যটা বলার দরকার নাই। 30 কোটি টাকা ছিল। আপনি স্যার? তারা 30 কোটি। সর্বনাশ। আপনি সর্বনাশ বলতেছেন। আরো আমি বলি, স্যার স্যার আরেকটা কথা নিয়ে, যেমন ব্যাটারি যে সফটওয়্যার, এটা কিরকম স্যার আইডিয়া স্যার? এটা আমি ধারণা, যেহেতু ব্যাটার কাজ ভাই আমি করি নাই, তাই আমার এটা ধারণা নাই। না, আমার ধারণা 10 এর ভিতরে আর কি, ওই 10 লাখ। আর এখানে সফটওয়্যার যেটা বলতেছেন, সফটওয়্যার তো নেটওয়ার্ক অনেক দাম বেশি ছিল, এখন দাম কমে গেছে। না না, কমলে কত? ওরা 6 কোটি টাকার মধ্যে পুরা হয়েছে। স্যার 30 কোটি হইলে একটা ব্যাংক যখন খুলতে যায় তখন তো 100 কোটি টাকার মতন জমা দেওয়া লাগে না, কত জানি না। তাহলে সফটওয়্যার দাম 30 কোটি কিভাবে হয়? আচ্ছা শুনেন, তারপরে কিভাবে হয় সেটা জানি না আমরা, কিন্তু সফটওয়্যারটা কেনা হয়েছে 30 কোটি টাকা। আচ্ছা আমি আরেকটা উদাহরণ বলতেছি, আপনি রাখেন, আমি আরো কি থাকবে স্যার? হ্যাঁ, সফটওয়্যারটা আসলে অনেক স্ট্যান্ডার্ড, মাল্টি সিকিউর সিস্টেম আছে, না হলে হ্যাক করে এর টাকা ও নিয়ে যেত, ওর টাকা এ নিয়ে যেত। আর তারপরে আসেন আপনি, আমি আরো বলি, রাখেন আস্তে আস্তে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এত স্ট্রং, আপনার যদি 30 কোটি টাকা ওয়ান ব্যাংকের হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের যে এত কোটি কোটি টাকা পাচার হয়ে গেল স্যার, এটার কি করতে স্যার? তাহলে বাংলাদেশ ব্যাংকের কেবলমাত্র বাংলাদেশে কথা চিন্তা করতেছে না, অন্য দেশে কি হচ্ছে না? ইন্ডিয়াতে কয়দিন আগে হয়েছে না, পাচারে চিন্তা করলে সফটওয়্যার না 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 না, এটা আসলে আপনার এটা গ্লোবাল প্রবলেম। এটা কয়দিন পর পর বাংলাদেশ ব্যাংক কি ওয়ার্ন করতেছে না বিভিন্ন ব্যাংকের যে তোমার এই প্রবলেমগুলি হবে? এটা আসলে আমরা কথার জন্য যুক্তি তর্কের জন্য একজনকে বলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট ইন্ডিয়াতেও হয়েছে। ইন্ডিয়াতে কি চুরির জন্য করছে? পাকিস্তানও কি একই অবস্থা? এটা তখন ব্যাংকের টাকাটা চুরি হবে, ওই আটগাট বাইন্দে চুরি করবে, যে সফটওয়্যারও চেঞ্জ করে ফেলবে। সফটওয়্যারে ওরা কি করছে বিষয়টা আগে বুঝেন। বিষয়টা ওরা ফায়ারওয়াল ভেঙে, ফায়ারওয়াল মানে কি, আপনাকে দেওয়ালের মতো তৈরি করে আপনাকে ব্যারিয়ার করছে যাতে কেউ না ঢুকতে পারে। ওরা এই ফায়ারওয়াল ভেঙে ভিতরে ঢুকে গেছে, ঢুকে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই ইনস্ট্রাকশনটা চেঞ্জ করছে। বিষয়টা বুঝেন, আপনি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেই ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে তারা কি করছে, আপনাকে এই সমস্ত বুঝি ম্যানিপুলেশন করছে, কইরা এই ফান্ডটা যে জায়গায় যাওয়ার কথা অথবা না যাওয়ার কথা তারা নিজেরাই ফেক সিটি ইস্যু করছে, কইরা তারপরে তারা ফান্ডটা ট্রান্সফার করছে। কোথা থেকে করছে? যে সময় বন্ধ ছিল বাংলাদেশে সেই সময় তারা কাজটা করছে। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, এটা তো কেবলমাত্র বাংলাদেশের প্রবলেম না। থাকবেই স্যার, সফটওয়্যার যারা তৈরি করে তারা হয়তো আবার সফটওয়্যারের বিক্রি করে। হ্যাঁ, সেটা ফাঁকফোকর থাকে, কিছু ফাঁকফোকর থাকে। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলি আসলে আমরা এটার মতো মতভেদ থাকতেও পারে, অনেকে মনে করতেছে বাংলাদেশের হ্যাঁ এরকম। তারপরে আচ্ছা আমি বলি, ঢাকা স্টক এক্সচেঞ্জের সফটওয়্যারের দাম কত? যে ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার লেনদেন হয়, এটা মিনিমাম 2000 কোটি টাকা বর্তমান যেটা চালু আছে। এবং এটা চায়নার অর্থায়নে, এই সর্বশেষ যেটা আসছে এটা চায়নার অর্থায়নে আসছে। ব্যবসা করতেছে কত 2000 কোটি টাকা সফটওয়্যার দাম? না 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 না, আপনি যেটা ভাবতেছেন বিষয়টা সেরকম না। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিদিনই ইনকাম কত জানেন? আপনার ধারণা আছে? এই যে শেয়ার লেনদেন হচ্ছে, ওইটা তো বললাম স্যার, 2000 কোটি সফটওয়্যার কিনা লাগে, আর ইনকাম কত হবে এটা ধারণার বাইরে না। হ্যাঁ, ইনকাম আপনার, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই জিনিসটা যারা তৈরি করছে, যে গ্রুপটা তৈরি করছে, তারা সারা জীবনের সাধনা দিয়ে তৈরি করেছে।
ঠিক আছে? আমাদের দেশে কম্পিউটার কিংবা এই যে আমরা যে কম্পিউটারের যে সফটওয়্যারগুলো ইউজ করি, কি বলে সফটওয়্যার বলতে কি, আপনার কম্পিউটার তো এমনি এমনি চলে না। কম্পিউটারের মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। এই অপারেশন করার জন্য যে এটা হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ প্রোগ্রাম, উইন্ডোজ আছে, ম্যাকিনটোশ আছে। আমরা ম্যাকিনটোশটা বাংলাদেশে সাধারণত খুব কম ব্যবহার হয়, উইন্ডোজটাই আমরা বেশি ব্যবহার করি। আমাদের এই এশিয়ান জোনে উইন্ডোজটাই বেশি পছন্দসই এবং সবাই এটাই ব্যবহার করে। এই উইন্ডোজ সফটওয়্যার যখন তৈরি হয়েছে তখন তো বিল গেটস এটা তৈরি করে সে মাল্টি বিলিয়নার হয়ে গেছে নাকি? তো এই সফটওয়্যারটা তৈরি করছে সে, প্রতিটা কম্পিউটারে $20, $50 করে সিডি বিক্রি করতেছে। আমাদের দেশে ফ্রি ভার্সন আমরা ইউজ করতেছি, এই কারণে মাঝে মাঝে সমস্যা হয়, বেশি জটিল কাজ করলেই সমস্যা হয়। কিন্তু লাইসেন্স ভার্সনও আছে, বিভিন্ন সংস্থাগুলি লাইসেন্স ভার্সন ইউজ করে, এটাতে কোনো সমস্যা হয় না, হ্যাক হয় না, ঝামেলাগুলো কম হয়। কিন্তু লাইসেন্স ভার্সনটা একটু ব্যয়বহুল বলে এইগুলিতে যায় না। আমাদের এই যে আমরা সস্তা, এই কারণে সস্তা জিনিসগুলি দেয়। ঠিক আছে? সস্তা তিন অবস্থা। না না, এটা তো আসলে দরিদ্র দেশ টু দেশ ভেরি করে, কান্ট্রি টু কান্ট্রি ইনকাম লেভেল ভেরি করে। যদি আমরা উন্নত দেশে চেঞ্জ হয়ে যাই, জাতিসংঘের ভাষায় যদি উন্নত দেশে, তখন যদি ফ্রি লাইসেন্স পাবো না, তখন $20 $30 দিয়ে আমাদের এই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলো কিনতে হবে। বুঝতে পারছেন? ফ্রি ফ্রি এর দিন চলে যাবে। ঠিক আছে? তারপরে লিস্ট সম্পর্কে এখানে বলা আছে। তারপরে যে টেলিকম লাইসেন্স স্পেকট্রাম, এটা সম্পর্কে তো IAS 38 এর ইনটেনজিবল অ্যাসেট হিসাবে ঠিক করা হয়েছে। এটা তো একটা জিনিস আছে, ট্যাক্সের ভাষায় বলা আছে যে স্পেকট্রাম ভাড়া। এটা স্পেকট্রাম মানে যে কি, তরঙ্গ ভাড়া যেটাকে বলা হয়, যে আপনি এত মেগাবাইট গিগাবাইট তরঙ্গ ভাড়া দিলেন। হ্যাঁ, এই তরঙ্গ ভাড়ার এইগুলিও একটা মানে ইনটেনজিবল অ্যাসেট, কারণ আপনি এই লাইসেন্সের বিনিময়ে এই অ্যাসেটটা প্রাপ্ত হয়েছেন এবং এটা ভাড়া নিছেন বিটিআরসির কাছ থেকে। তাদেরকে একটা লাইসেন্স ফি দিতে হয় প্রতি বছর হয়তো 10 বছরের টাকা একবারে দিলেন, সেটা 10 বছর 10 ভাগে ভাগ করে দিলেন, বিষয়টা এরকমই আর কি। তারপরে গ্রামীণ ফোন অ্যাজ এ লিজ, এরকম বিভিন্ন কথাগুলি বলা হয়েছে, দেখবেন। তারপর আস্তে আস্তে নিচে যান, আমরা এখানে অনেক কথাবার্তাগুলি একটু দেখবেন। আশা করি মোবাইল কোম্পানি সম্পর্কে একটা বিস্তৃত ধারণা পাবেন, অ্যাকাউন্ট সম্পর্কে। ঠিক আছে? তারপরে আসেন আমরা আস্তে আস্তে একটু নোটটা দেখি কি আছে। আমরা তো ওভারঅল একটা অ্যাকাউন্ট তো একবারেই একুরেট ভাবে আপনাদের হয়তো আমি বুঝাইতে পারবো না, একদিনে তো সব করতে পারবো না, আস্তে আস্তে আমরা দেখে দেখে। তারপরেও আমি একটা ওভারঅল ধারণা দিলাম, আপনারা একটা ধারণা নিলেন, তারপর আপনারাও পড়াশোনা করেন, আমরাও একটু করি, পাশাপাশি আগাই। কারণ আমি গতকাল বলার পরেই এর আগে থেকে আমার একটা খেয়াল ছিল, হয়তো আমি প্রথম ভাবছিলাম একটা ছোট কোম্পানি দিব, তারপর চিন্তা করলাম না, একটু বড় দেখি কোম্পানি দিই, কারণ বড়র ভার নিলে তারপরে ছোটগুলি পানির মতো হবে নাকি? ছোট ছোট নিলে আসলে পরে বড়টারে অনেক ভয় লাগে, আসলে তাতে আমরা বড়টা নিয়ে শুরু করি, দেখা যাবে ছোটগুলি পানির মতোই লাগবে। ঠিক আছে? তারপরে আসেন, এখানে অনেক কথাবার্তা আছে, যদিও আপনাদের অ্যাকাউন্টে এত কথাবার্তা আসবে না, তারপর আপনি একটা ধারণা থাকলো আপনার সাথে যে আমি এই জিনিসটা একটা বেশি জিনিসটা জানি নাকি। আচ্ছা, তারপরে দেখেন এই যে অনেক কথাবার্তা এখানে বিভিন্ন রকমের কথাবার্তা বলা আছে। ঠিক আছে? তারপরে আসেন একটু নিচে আরেকটু আমরা এই যে টিকাগুলিতে যাই, এগুলো কিন্তু টিকার পার্ট। এই যে টিকা আগেরটা 3 পর্যন্তই আপনার যত থিওরিটিক্যাল টিকা, যে কি কনসেপ্টের ভিত্তিতে অ্যাকাউন্টটা করা হয়েছে। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল স্যালারি ট্যাক্স আপনি করবেন, আর এই অ্যাকাউন্টটা পরেই করবেন। আপনাদেরকে 4টা অ্যাকাউন্ট আমরা দিয়ে দিব। না না, টায়ার্ড এত তাড়াতাড়ি টায়ার্ড হলে শিখবেন কিভাবে? স্যার মাঝখানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি জি বলেন। স্যার যে ধরেন স্যার, আমি যদি কোনো স্যার সাপ্লায়ারের একটা ট্যাক্স কাটি, সাপ্লায়ারের চেক পেমেন্ট করি নাই, অ্যামাউন্ট দিই নাই, তো ওই অ্যামাউন্টের উপর আমি চেকটা কাটে আর ট্যাক্সটা কেটে ব্যাংকে ট্রান্সফার করে ফেললাম, এটা আমি বছরের ট্যাক্সের হিসাবের সময় কোনো এফেক্ট হবে কিনা? আসলে বিষয়টা যে কাজটা করছেন আপনার কাজটাই হচ্ছে when you pay the bill, মানে কথাটা বলা আছে when you pay the bill you will deduct, মানে আপনি যখন বিলটা পেমেন্ট করবেন, আপনি পেমেন্ট করার আগে ট্যাক্স কাটা দিয়ে আসছেন, কেমন হয়ে গেল না বিষয়টা? এটাই বুঝতেছি, আসলে তো আমি নন টেকনিক্যাল, আমি বুঝি না, এইজন্য আমরা কি বিষয়টা হচ্ছে, আমি সেই কারণে বলতেছি যে আইনটা বলা হয়েছে যখন আপনি পেমেন্ট করবেন তখনই আপনি ট্যাক্স ডিডাকশন করবেন। তাহলে স্যার আমি তো আইন ভায়োলেট করলাম। স্যার
আমি একটু কথা বলি স্যার। অ্যাকাউন্টস আমরা কিন্তু ট্রেনিংটা করতেছি অ্যাকাউন্টিং এর উপরে। আপনি যেভাবে আগাচ্ছেন শেষ করেন, তারপরে ট্যাক্সের ব্যাপারটা আসুন। আমরা তো আসলে অ্যাকাউন্টিং কোর্স করতেছি, এখানে ট্যাক্সের ব্যাপারটা আইনা এটাকে হ্যাসপাস করা দরকার, সিরিয়ালি থাক না। কারণ আমি লার্নার, যদি আপনাকে গাইড দিই তো হবে না, আপনি তো টিচার, আপনি আগায় নেন, আপনি ইয়াটা শেষ করে তারপরে ট্যাক্সের ব্যাপারটা আপনারা রাখছেন ঠিকই, কিন্তু আসলে অ্যাকাউন্টিং কোর্স এটা। ওকে, এই অ্যাকাউন্টিং কোর্স করে সবাই কয়জনে বুঝে পরীক্ষা নেন দেখি তো, আটজনে পাস করে। সেটা বোঝার দরকার নেই, আমরা করতে আসছি অ্যাকাউন্টিং কোর্স, এভাবে শেষ করে স্যার আগান, তারপর আমি দ্রুত করেন। কারণ আমাদের মাথায় ঢুকতে হবে, আপনার না ঢুকলে আমার তো ঢুকতেছে, আমার তো চেষ্টা করতেছি, আই এম ট্রাইং। আপনি আপনার মাথায় ঢুকে না, সেটা না, আপনারা এভাবে কথা বললে হবে না। টিচারকে কেন গাইড দিচ্ছেন? টিচার যেমন শেষ করুন না, কোর্স আউটলাইন শেষ করতে হবে না, এটা আমি চাচ্ছি। আর প্লিজ আপনারা ডিস্টার্ব করেন না, করেন স্যার, আপনি আমাকে আগান। আচ্ছা, এখন দেখেন, এই আমরা কিন্তু আপনাকে কিন্তু দেখেন, এখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির শিডিউল, ফিক্সড অ্যাসেট শিডিউল যেরকম আপনাদেরকে আমি একটা গাইডলাইন, যেটা আমি একটা এই যে আপনাদেরকে প্রথম যে অ্যাকাউন্টিং এর ক্লাসটাতে আপনাদেরকে শিডিউলটা কি এরকম হুবহু দেখাই নাই? দেখেন তো, আছে? তাহলে কি আপনি একটা মাল্টিন্যাশনালতে পিছায় আছেন বলেন তো? মাইন্ড করেন না, সরি। জি স্যার, জি। আপনারা তো এভাবেই আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দ্বারা করাইছি, তাহলে আপনি কি এই শিডিউলটা কি জানছেন? না, এখন জানছি। আরে আপনি এখন জানছেন, আপনি তো সাইড ক্লাসে এটা ভালো করে বুঝছেন না আপনারা? এটা বুঝছি আমি। হ্যাঁ, এটা বুঝছি। এখন আপনি দেখেন প্র্যাকটিক্যাল অনেক বড়, দেখেন আমি তো এটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন তো এরকম আছে কিনা। 1 January 2020 এডিশন ডিউরিং দ্য ডিসপোজাল ডিউরিং দ্য পিরিয়ড as at 31 December 2020 ক্লোজিং, এই যে কস্ট আছে উপরে, কস্ট লাইনটা দেখেন। জি স্যার, জি। এখানে অনেক ছোট ছোট করে লেখা বলে আপনি ভয় পাইতেছেন, আসলে ভয়ের কিছু নাই। দেখেন একই স্ট্যান্ডার্ড ডেপ্রিসিয়েশন আছে as at January 2020 চার্জ ডিউরিং দ্য পিরিয়ড, ডিসপোজাল অ্যাডজাস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার as at 31 December 2020। দেখেন তো এক্সেল, এই যে আমি পাশাপাশি রাখছি, আছে? জি স্যার, জি। কস্ট আছে, ডেপ্রিসিয়েশন আছে, এই চারটা ঘর আছে। হ্যাঁ, আছে। তারপরে রিটেন ডাউন ভ্যালু এজ অন 20/3/2021 কি করছি? এই ঘরের থেকে এই ঘর বিয়োগ দিছি নাকি? জি জি। আচ্ছা, এখন আসেন আপনি আমরা এই অডিটেড রিপোর্টে একই তো ফিগার কাজ করছে নাকি, না অন্য কিছু? দেন ল্যান্ডের উপরে কিন্তু ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, চার্জ হচ্ছে হয় নাই। বিল্ডিং এর উপরে দেখেন ডেপ্রিসিয়েশন এই বছর এই 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 পোর্শন যোগ হইছে, তাহলে কি হইছে দেখেন 40 51 20 40,000 4,000 যোগ করলে 40 50 হইছে, ঠিক আছে? 51 হইছে, হইছে? হ্যাঁ, জি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিগিনিং ছিল এটা। আর এখানে পার্সেন্টেজটা নাই যে কোনটা আপনার কতটুকু পার্সেন্ট তার ডেপ্রিসিয়েশন বা এরকম। আচ্ছা, পার্সেন্টেজ নাই, ওই যে উপরে যে ডিসকাশন দেওয়া আছে, খেয়াল আছে? জি, বুঝছি। ওই যে ছোট ছোট যে ব্যাখ্যা দেওয়া ছিল যে লাইফ এত বছর তো এত বছর, ওই জায়গা থেকে ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজটা আনছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আর এত কষ্টের তো কিছু নাই। আপনি 40,51,000 20 টাকা থেকে 18,04,327 বাদ দেন, বাদ দিয়া যে ফিগারটা আসে এটা 1,97,700 ভাগ করেন, দেখবেন পার্সেন্টেজ পাওয়া যাবেন। দেখেন। জি জি। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখা দিতে হবে? না না স্যার, দেখা দিতে হবে না। আচ্ছা, আমি দেখাতে না, আপনি ওই আগেরটা দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, বে স্টেশন একই ভাবে দেখেন, এই যে ডিসপোজাল, কিছু কিছু বে স্টেশন তারা ডিসপোজাল করছে, এই ডিসপোজালের ফিগার বাদ গেছে, বাদ যায় যে ক্লোজিং ব্যালেন্স, তার থেকে এই ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে মেশিনটা ডিসপোজাল করছে দেখেন, এই যে বুক ভ্যালু 55,53,899, তাহলে 55,53,866 টাকা আসছে, তাহলে বুক ভ্যালু কত ছিল বলেন তো? 33 টাকা ছিল। দেখেন, আমি কিন্তু আগের ক্লাসে কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝাইছি। হ্যাঁ, বুঝাইছেন বুঝাইছেন। 33 টাকা ছিল। 33 টাকা ছিল, এখন সে বিক্রি করছে কত টাকা এটা দেখতে হবে, দেখে না 55,53,866 টাকা। স্যার এটা বিক্রয় করে নাই, এই অংশটুকু আপনি ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করছিলেন, খেয়াল করেন। এই যে এই যে ডিসপোজাল 28 টাকা, আমি এটা আনুপাতিক হারে 28 টাকা ডিসপোজাল করছিলাম, খেয়াল আছে? যতটুকু টাকা সেল করছে ওটার উপরে ডেপ্রিসিয়েশনটা। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনটা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা এখানে আনা হইছে, এই টাকাটা বাদ দেওয়ার পরে এই টাকাটা আসছে, ঠিক আছে? তারপরে কারেন্ট ইয়ার একটা যুগ হইছে, যুগ হওয়ার পরে এই যে বুক ভ্যালু, রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু, ক্যারিং অ্যামাউন্ট যেটাকে বলা হয়, ঠিক আছে? এই শব্দগুলো একটু দেখবেন। এটা হলো 2019 সালের 31 ডিসেম্বর 2019, এরপরে দেন 20 সালের, এই যে 20 সালের বিষয়, এটা বোধহয় একটা 20 একটা 19, এটা হচ্ছে 20
কম্পারেটিভ স্টেটমেন্টের কারণে 19 সালের অংশটুকু দিয়ে দিচ্ছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, তারপরে আসেন আপনার এই যে ল্যান্ড, এখানে আরো কিছু কথাবার্তা আছে। ল্যান্ড সম্পর্কে নেম অফ দ্য অ্যাসেটস, ল্যান্ড, বিল্ডিং, বেস স্টেশন, ট্রান্সমিশন ইকুইপমেন্ট, কম্পিউটার এন্ড আদার আইটি। তারপরে দেন ওয়ার্কিং প্রসেস। এই যে ওয়ার্কিং প্রসেসে এখানে কিন্তু দেন শিডিউলের মধ্যে একটা কথা বলা ছিল যে ক্যাপিটাল ওয়ার্কিং প্রসেস 4.2 নোটে দেওয়া আছে। এই যে দেখেন ওয়ার্কিং প্রসেসের অংশগুলি যোগ করা হয়েছে, কোনো ডেপ্রিসিয়েশন চার্জ নাই, আছে কি না? স্যার এই অংশটুকু কিন্তু খালি, এটা কিন্তু টোটাল অ্যাসেট শিডিউলে আসছে না? জি এটা তারা প্রোডাকশনে আসে না, এই কারণে তারা ডেপ্রিসিয়েশন চার্জ করে না। তাদের ট্রান্সপারেন্সিটা কোন লেভেলের দেখেন, তারা ইচ্ছা করলে এখানে খরচ চার্জ করে দিয়ে কিছু ডেপ্রিসিয়েশনের মানে যত বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো আইনগত ভাবে, খেয়াল করেন, তত বেশি আমার কি হবে, ট্যাক্স কম আসবে না? জি স্যার। হ্যাঁ, তারা কিন্তু কি এখানে কি কোনো দ্বিধা আছে? না না, তারা ট্রান্সপারেন্ট আছে আর কি, তাদের ট্রান্সপারেন্সি আছে। আচ্ছা, এই যে দেখেন আপনার বিল্ডিং, বেস স্টেশন, ট্রান্সমিশন ইকুইপমেন্ট, এই যে নেম অফ দ্য অ্যাসেটস, এই যে সিডব্লিউআইপি মানে সিডব্লিউ যে কস্ট অফ ওয়ার্কিং প্রসেস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার ডিউরিং দ্য corresponding items of properly planned and equipment was as follows. এই যে কোন আইটেম 92,50,609 দেখেন জি স্যার। টোটাল কত, 57,10,000। আচ্ছা, এখানে কি দিছে, এটা বোধহয় গত বছরের যুগ বিয়োগ করে কেমনে আসে। আর আমার এই জিনিসটা দেখতে হবে আর একটু দেখলে আমি ক্লিয়ার ভাবে বলতে পারবো, না হলে আমিও এটা হঠাৎ করে নিছি। তো যাই হোক, আপনি বিষয়টা কি বুঝতে পারছেন বিষয়গুলি? এই ওয়ার্কিং প্রসেসে যে অ্যাসেট গুলি এখানে হয়তো একটা পার্ট আবার ইয়াতে চলে গেছে, এই কারণে এই হিসাবটা এইভাবে দিচ্ছে। ইনটেনজিবল অ্যাসেটের মধ্যে আছে কি সফটওয়্যার এন্ড আদার্স ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস। হ্যাঁ, এই যে ওয়ার্কিং প্রসেসের মধ্যে যেগুলো আছে এগুলো বাদ দেওয়া হয়েছে। ইনটেনজিবল অ্যাসেটের মধ্যে ওরা অ্যামortization চার্জ করে নাকি? ইনটেনজিবল অ্যাসেট কি এই কোম্পানি গ্রামীণ ফোনের সফটওয়্যার, সব সফটওয়্যার, Pulse code modulation, billing, other operational software, হ্যাঁ, networking management software. এই যে উপরে যে কথাগুলি বলা হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসগুলি হচ্ছে লাইসেন্সের, এই যে টেলিকম 5-2 টেলিকম এন্ড লাইসেন্স স্পেকট্রাম। আচ্ছা, আমরা একটা জিনিস একটু দেখে নিই, আমাদের এই যে ইনকাম স্টেটমেন্টের এখানে তো অনেক ছোট ছোট বিষয়, অনেক বিষয় আসছে। আমাদের ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলি প্রথম যে আমাদের নোটের তো ডিসক্রিপশন টানতে টানতেই তো এই যে আসেন, আমাদের নোটগুলি শুরু হয়েছে কোথা থেকে, রেভিনিউটা 26, এই যে আরম্ভ হয়েছে দেখেন আপনি 10-4-5-6, এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে শুরু হয়েছে, ইনটেনজিবল রাইট অফ অ্যাসেটস, এইগুলি। আমরা কি ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলি দেখবো আগে? ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলি দেখি। এটা হচ্ছে ওয়ার্ক, এই যে শিডিউল, ফিক্সড অ্যাসেট শিডিউল। তারপরে এখানে কিছু নোট দেওয়া আছে, আপনি দেখবেন এটা হচ্ছে লাইবিলিটিস এর পোর্শনগুলি নোট শুরু হয়েছে। ক্যাপিটালের মধ্যে শেয়ার হোল্ডার হোল্ডিং রেঞ্জ দেওয়া, এটা হচ্ছে শেয়ার হোল্ডিং এ সাধারণত আমরা ছোট ছোট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে অ্যাকাউন্ট গুলি করি, আমরা নোটস এর মধ্যে শেয়ার হোল্ডারের নাম দিয়ে দিই। সাধারণত শেয়ার হোল্ডার থাকে 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন, নাকি একটা ফ্যামিলি যে কয়জন মেম্বার থাকে এবং বন্ধু বান্ধব থাকে, তারা মিলেই তো কোম্পানিটা ফর্ম করে নাকি? তো শেয়ার হোল্ডারদের নাম দিয়ে, কিন্তু এটা যেহেতু একটা পাবলিক লিমিটেড কোম্পানি, তাদের শেয়ার মার্কেটে লেনদেন হচ্ছে, ঠিক আছে, এই কারণে তাদের শেয়ার হোল্ডিং পজিশনটা আপনার এভাবে দিছে যে 1 থেকে 500 শেয়ার হোল্ডিং পজিশন কত আছে, সেটা হচ্ছে 22,931 জন আছে 1 থেকে 500 শেয়ার হোল্ডারের মালিক। 501 থেকে 5,000-এর মধ্যে কত আছে, সেটা হলো 5,475। 5,001 থেকে 10,000-এর মালিক কত, 495 জন। 10,001 থেকে 20,000 পর্যন্ত কত দিন, 259 জন। তারপর 30,000 থেকে 40,000 দেখেন মাত্র
54 জন, 40,000 থেকে 50,000 28 জন, 50,000 থেকে 1 লাখ 90 জন, 1 লাখ 1 থেকে 1 লাখ 3 3 6 10 লাখ 10 লাখ শেয়ার হোল্ডার। এটা কিন্তু কোনো জিরো নাই, পিছনে কিন্তু কোনো জিরো নাই, এটা কিন্তু এরই ফিগারগুলো ঠিক আছে, একুরেট এক্সাক্ট ফিগার আর কি। এক্সাক্ট ফিগার আর কি। 1 লাখ 1 থেকে 10 লাখ পর্যন্ত শেয়ার হোল্ডার আছে কত? 125 জন। সাধারণত এগুলো ডাইরেক্টর লেভেলে, আর এগুলো হচ্ছে সাধারণত ডাইরেক্টর এবং কোম্পানি লেভেল। 1 লাখ 1 থেকে 10 লাখ 1 থেকে 3 3 100 কোটি। 6 7 100 কোটি। 7 8 9 100 কোটি পর্যন্ত কতজন আছে? 17 জন আছে এরকম শেয়ার হোল্ডার। এর আগের বছর ছিল 19 জন। দেখেন, খেয়াল করেন, তার মানে শেয়ার হোল্ডিং পজিশন কিন্তু হ্রাস পাইছে, কেউ কেউ শেয়ার হস্তান্তর করছে, বুঝছেন? এবং অনেক শেয়ার হোল্ডার, অনেক শেয়ার হোল্ডার আছে, 29,562টা শেয়ার হোল্ডার আছে। অনেক কত? 29,562। যাদের এই টোটাল শেয়ারের পরিমাণ হচ্ছে 3 3 6 7 8 9 10 1350 কোটি। 1350 কোটি টাকা, ঠিক আছে? খুব বেশি টাকা না তো? হ্যাঁ, খুব বেশি টাকা না। হ্যাঁ, ঠিক আছে, তা ঠিক আছে, 50 কোটি খুব একটা বেশি টাকা না ভাই। আমার আপনার হয়তো অনেক সময় লাগবে, আমার নাতিপুতিরা হয়তো করলে করতে পারে, আমি জানি না। অ্যাকাউন্টেন্টরা তো সবসময় এরকম টাকার হিসাব করে, তা ওদের ঠিক আছে। পকেটে টাকা থাক আর নাই থাক। মানে কলুর বলদ, বাংলা একটা শব্দ আছে না ভাই? পরের ধরনের পোদ্দারি আর কি, যেটা আমরা পরের জন্য ছোটকালে পরে আসছি আর কি। আচ্ছা, জীবন ভরি। শেয়ার প্রিমিয়ামটা সম্পর্কে ধারণা আছে আপনাদের? আসছে, কিন্তু ওইরকম ভাবে তো এখন মনে নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি এটাকে বলি এভাবে। ধরেন আপনি একটা কোম্পানি ব্যবসা করতেছেন, সেটা 10 বছর যাবত আপনি ব্যবসা করতেছেন। আপনি প্রথম ল্যান্ড কিনছেন, তারপর এটা কিনছেন, ওটা কিনছেন, ব্যবসা শুরু করছেন এবং বিজনেস করতেছেন। এখন আমি আমার ক্যাপিটাল বাড়ানোর জন্য আমি মার্কেটে শেয়ার ছাড়বো। তো আমার কোম্পানি তো অবশ্যই একটা গুডউইল, একটা রেপুটেশন, একটা আর্নিংস ক্যাপাসিটি হয়েছে নাকি? আচ্ছা, আপনি এভাবে চিন্তা করেন, একটা মুদি দোকান যদি হঠাৎ করে একটা এলাকার গলির মধ্যে লঞ্চ করে, মানে নতুন যদি এস্টাবলিশ হয় একটা মুদি দোকান, প্রথম কি হয়? আস্তে আস্তে 1 জন 2 জন করে মানুষ আসে, আর পুরাতন দোকানগুলিতে কন্টিনিউয়াস মানুষ আসে নাকি? তার আস্থা এবং বিশ্বস্ততা অর্জন করতে 2-4 বছর সময় চলে যায়, এরকমই ব্যাপারটা। প্রথম দিন মানুষ একটু পরিচিতি পেতে সময় লাগে আর কি। হ্যাঁ, তো আপনার যে সময়টা, আপনি যখন 10 বছর যাবত আপনার এখানে একটা গুড রিপুটেশন তৈরি করছেন, হ্যাঁ, আর এলাকায় আপনার একটা পরিচিতি তৈরি করছেন, ফলশ্রুতিতে কি হয়েছে? আপনার যে আর্নিং ক্যাপাসিটিটা, এটা কি নতুন দোকানের সমান হবে? না, বাড়বে। এটা তো নতুন দোকানের সমান হতে পারে না। আপনার আর্নিং ক্যাপাসিটিটা নতুন যে কোনো দোকানের চেয়ে বেশি হবে নাকি? তাহলে এই যে আর্নিং ক্যাপাসিটি, এই যে বৃদ্ধি পাওয়া, এটাকেই বলা হয় প্রিমিয়াম, মানে আপনার সুনাম। এই সুনামটা একদিনে অর্জন হয় না, এটা আপনার লাস্ট ফিউ ইয়ার্স এর গুডউইলের ফলাফল। সুনাম আপনার ব্যবসায়ী ইনট্যানজিবল অ্যাসেট। হ্যাঁ, এটাকে ইনট্যানজিবল অ্যাসেট বলা হয়। এখন আপনি যখন নতুন কোনো ইনভেস্টর আপনি নিবেন, সে আইসা যদি বলে যে তুমিও 10 টাকা দিয়ে শেয়ারের মালিক হয়েছো, আমিও 10 টাকা নিবো, এটা কি আপনি মানবেন? মন থেকে মানবেন না। আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, আপনার দোকানের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, যে এই দোকানের জিনিস খুব ভালো, এই দোকানের আইসক্রিম ভালো, এই দোকানের অমুক ভালো। না হলে তো ঢাকা শহরে সব হোটেলের বিরিয়ানি নাম করা হইতো, হাজি বিরিয়ানি নামে আলাদা বিরিয়ানি হইতো না, কিংবা নান্না বিরিয়ানি নামে বিরিয়ানি হইতো না, হইতো কি? এই যে প্রিমিয়ামটা, এই যে গুডউইলটা, এটার এগেইনস্টে শেয়ারের এডিশনাল ভ্যালু দিতে হয়। আপনি অন্য দোকানের বিরিয়ানি 150 টাকা প্যাকেট খাবেন, কিন্তু নান্না বিরিয়ানি খাবেন 170 টাকা দিয়ে, কিংবা হাজি বিরিয়ানি খাবেন 170 টাকা দিয়ে। তাদের একটা অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা গুডউইল তৈরি হয়েছে। এই কারণে আপনি অতিরিক্ত 20 টাকা দিচ্ছেন। তো আপনার কোম্পানির যখন মালিকানা নিবেন, নতুন কিছু মালিক তৈরি করবেন, নতুন কিছু মালিক নিবেন, তখন কি আপনাকে অতিরিক্ত কিছু টাকা পেমেন্ট করতে হবে না? জি স্যার। এই অতিরিক্ত টাকাটা 10 টাকার অতিরিক্ত যে টাকাটা দিবেন, মানে যে নতুন মালিক আসবে, সেটাকে 10 টাকা শেয়ার 12 টাকা দিয়ে কিনবে, 2 টাকা প্রিমিয়াম, অথবা 2 টাকা 5 টাকা 60 টাকা দিয়ে কিনবে, সেটাকেই বলা হয় প্রিমিয়াম। ঠিক আছে? গ্রামীণ সম্পদ 84 টাকা। শুনেন,
স্কয়ার ফার্মা যখন প্রথম মার্কেটে আসছিল সে 100 টাকার শেয়ার গুলো খুব সম্ভব 800 টাকা দিয়ে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, এটা হলো 88 এর ঘটনা। টিভিতে বিটিভিতে অ্যাড দিছিল, আমার এখনো বোধহয় মনে আছে। 100 টাকার ফেস ভ্যালু শেয়ার তারা 900 টাকা করে বিক্রি করছিল, মানে 800 টাকা প্রিমিয়াম দিছিল 88 1988-এ। গ্রামীণ ফোন তো 10 টাকাটা 32 টাকা করছে। গ্রামীণ ফোন তো কয়েকদিন আগে 10 টাকা, ও 1988-এ আজকে কত বছর, 32 বছর আগে 100 টাকায় 800 টাকা প্রিমিয়াম নিছে। তাহলে গ্রামীণ 800 টাকা প্রিমিয়াম, 800 টাকা প্রিমিয়াম নিছে, মানে 8 টাইমস প্রিমিয়াম নিছে। 100 টাকার শেয়ার 900 টাকাতে বিক্রি করছে, মানে 800 টাকা 800 টাকা প্রিমিয়াম। জি স্যার, জি জি। আপনি দেখবেন যে স্কয়ার ফার মাঝে যে দিছি আমি যে অ্যাকাউন্টটা, আপনারা দেখবেন এটার মধ্যে প্রিমিয়ামের টাকাটা আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই প্রিমিয়ামের বিষয়টাই, এই 32 টাকা করে যে বেশি নিছে এইটাই হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে? তারপর ক্যাপিটাল রিজার্ভ, এই ক্যাপিটাল রিজার্ভ সম্পর্কে বলা হয়েছে যে এত টাকা ক্যাপিটাল রিজার্ভ আছে প্রতি শেয়ারে। এটা হচ্ছে কোনো ধরেন আপনার ক্যাপিটাল রিজার্ভটা কেন রাখা হয়, আমি একটা সিম্পলি এইভাবে বুঝি যে গ্রামীণ ফোনের শত শত টাওয়ার আছে, হাজার হাজার টাওয়ার সারা বাংলাদেশ আছে। এখন কোনো একটা বিশাল অঞ্চলে ধরেন ঢাকা শহরে যদি ভূমিকম্প কলাপস করে, এই নেটওয়ার্কটা আবার সাজাইতে গেলে হিউজ পরিমাণ টাকা লাগবে না? জি স্যার। নেটওয়ার্কটা ফেব্রিকেশন করতে গেলে আবার নতুন করে প্রচুর পরিমাণ টাকা, যে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিগুলো রিপেয়ার করতে হবে না, রিকনস্ট্রাক্ট করতে হবে না? তো রিকনস্ট্রাক্ট করার জন্য তখন হঠাৎ করে এত টাকা পাবে কোথায়? ব্যাংক তখন দিতে পারবে না, কারণ ব্যাংক তো সব দিকে হাহাকার লেগে যাবে, সবাই টাকা উঠাবে, লিকুইডিটি ক্রাইসিস দিতে পারবে না। এই ক্রাইসিসের কারণে, ক্রাইসিস যাতে না পড়ে ব্যাকআপ হিসাবে এই কারণে ওনারা এই পরিমাণ টাকা রিজার্ভ হিসেবে রাখা দেয়। লাভের একটা অংশ আফটার ট্যাক্স, প্রফিটের আফটার ট্যাক্স একটা অংশ আলাদা করে রাখা হয়, সেই রাখাটা হয় রিজার্ভ হিসাবে, ক্যাপিটাল রিজার্ভ। এটার মধ্যেও মালিকানা সত্ত্ব থাকে, আপনার মালিকানা সত্ত্ব এটার মধ্যে এই অংশ টাকার মধ্যে আছে, আপনার যতগুলো শেয়ার আনুপাতিক ততটুকুই মালিকানা অংশ আপনার, ঠিক আছে? এই যে ডিপোজিট ফ্রম শেয়ার হোল্ডার, এই যে রিপ্রেজেন্টস দ্য ব্যালেন্স অফ শেয়ার মানি রিসিভ ফ্রম টেলিনর মোবাইল কি কমিউনিকেশন এস নরওয়ে, হুইচ aroused due to conversion or to foreign currency remittance into BDT, and the amount utilized to issuance of the exact number of shares Telenor intended to subscribe during the period Grameen Phone has transferred BDT into other income from share money deposit as the owner of this money. Telenor Mobile Communication TMC as Norway, Telenor has to retain their right on this amount, মানে টেলনরে এটার উপর দাবি ছেড়ে দিচ্ছে, কথা বুঝছেন? তারা শেয়ার কেনার জন্য করছিল, কিছু টাকা জমা দিছিল, কথা বুঝতে পারছেন? এই যে এই লাইনটার মধ্যে বলা হয়েছে ডিউরিং দিস পিরিয়ড গ্রামীণ ফোন হ্যাজ ট্রান্সফার্ড into other income from share money deposit as the owner of this money. Owner কে Telenor Mobile Communication TMC as Norway, Telenor has in written ওয়েব শব্দ হলো ছাইয়া দেওয়া, দেয়ার রাইট, তাদের অধিকারটা অন দিস অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের উপর তাদের অধিকার ছাইয়া দিচ্ছে, বলছে যে ঠিক আছে যাও, এটা তোমার দিতে হবে না। মানে সোজা বাংলা কথা, আপনার দোকানে আপনার কাছে বাকি পায় 3112 টাকা, আপনি 3112 টাকা দিতে গেছেন, দোকানদার বলতে স্যার 12 টাকা দিতে হবে না, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে ছাইয়া দেওয়া, এটাই বলা হচ্ছে, এটাই ইনকাম হিসেবে নিয়মিত। সে তো লাইবিলিটি করে রাখছিল নাকি? আচ্ছা, লোন এন্ড বোরোয়িং, এই যে লোন এন্ড বোরোয়িং সম্পর্কে বলা আছে, এগুলো একটু দেখবেন। ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি সম্পর্কে একটু বলা আছে এখানে। তারপরে আসেন আর কি আছে ডিফারেন্স। আচ্ছা, তারপর আমরা ইনকাম গুলিতে যাই, ইনকাম সম্পর্কে জানি আমরা। আর লাইবিলিটিস অ্যাসেট সম্পর্কে তো মোটামুটি আপনাদের একটা ধারণা আছেই। তারপরে এখানে দেখবেন যে ভিন্ন টাইপের কিভাবে ভিন্ন হিসাবে লাইবিলিটিস গুলো আসে একটু দেখবেন। তারপরে দেখেন ইনকাম ইজ রেভিনিউর মধ্যে কি আছে? দ্য ফলোইং ইজ এন অ্যানালাইসিস অফ রেভিনিউ ফর দ্য ইয়ার। রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ কাস্টমার 26-এর 1 কি বলা আছে? রেভিনিউ ফ্রম মোবাইল কমিউনিকেশন 26-2। রেভিনিউ ফ্রম কাস্টমার ইকুইপমেন্ট 26-3। আদার রেভিনিউ 26-4। দেখেন টাইপ অফ সাবস্ক্রিপশন, প্রিপেইড, কন্ট্যাক্ট, আদার। দেন প্রিপেইডে তারা কত টাকা ইনকাম করছে, সাবস্ক্রিপশনটা কি বোঝাচ্ছে এখানে? চাঁদা
চাঁদা মানে কি, আপনি মোবাইলে যে 300 টাকা মাসে ভরেন কিংবা এই যে যখন ফোন করার জন্য টাকাটা ভরেন সেটাই, ঠিক আছে? হ্যাঁ তারপর আদার, এই যে এরকম ভাবে তিনটা। তারপরে টাইপ অফ কাস্টমার, কনজিউমার, বিজনেস। এখন দুই টাইপের কাস্টমার আছে, তারা কনজিউমারের কাছে আর বিজনেস পারপাসে। আচ্ছা যাই হোক, আমরা কাস্টমার টাইপটাও দেখলাম, এটাও দেখলাম। এই যে দেখেন এই ইনকামটা অল্টারনেট প্রেজেন্টেশন স্যার। কনজিউমারের কাছে কত স্যার, বিজনেস পারপাসে কত, তাদের তো দুইটা ইয়া আছে। ফ্লেক্সিবল আর ইয়ে। হ্যাঁ, এই এই এরকম টাইপের আছে। এইভাবে তারা দুই জায়গায় দিছে। রেভিনিউ ফ্রম মোবাইল কমিউনিকেশন 26/2, 26/2 কি বলছে দেখেন তো, 26/2 রেভিনিউ ফ্রম মোবাইল কমিউনিকেশন, এই যে 26/2 সম্পর্কে বলছে রেভিনিউ মোবাইলে, দিস ইনক্লুডস রেভিনিউ ফ্রম ভয়েস এন্ড নন ভয়েস ট্রাফিক, subscription and connection fee and interconnection revenue. Revenue from consumer equipment, this mainly includes revenue from sale of mobile handset device and data cards. ঠিক আছে, এখানে ব্যাখ্যাগুলি দিচ্ছে। জি স্যার। বুঝতে পারছেন তাদের ইনকামের হেডগুলি। আদার রেভিনিউ, দিস ইজ মেইনলি ইনক্লুডস রেভিনিউ ফর কমিশন। হ্যাঁ বোঝা যাচ্ছে কস্ট অফ মেটাল ট্রাফিক চার্জেস আবার এই আইটেমটা ছিল। আচ্ছা, কস্ট অফ মেটেরিয়াল এন্ড ট্রাফিক চার্জেস 27 নম্বর। 27 নম্বরে কি ছিল? 27 নম্বরে বলা হয়েছে যে কস্ট অফ মেটেরিয়াল এন্ড ট্রাফিক চার্জেস। ট্রাফিক চার্জেস আমার কত গেছে, কস্ট অফ মেটেরিয়াল এন্ড সার্ভিস, সার্ভিসগুলি দিচ্ছে আমার কত টাকা খরচ হয়েছে, এই খরচগুলি দেওয়া আছে। 28 নম্বর স্যালারিজ এন্ড পার্সোনাল কস্ট, এই যে গ্রামীণ ফোনে চাকরি করে বিশাল স্যালারি পায়, এই স্যালারিগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে। দেখেন এইগুলি সম্পর্কে ডিটেইলস বলা হয়েছে, ঠিক আছে? এই যে WPPF, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এই যে 2019-এ কত, এটা আসলে অনেকটা গদবাদা রচনার মতো লাগছে। এটা একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারতো, বড় অডিট ফার্ম করছে তো এই কারণে এটা আর কিছু বলা যাচ্ছে না আর কি, বুঝছেন? জি টাকা পয়সা ভালো নিছে তো বড় করে লেখছে। আর WPPF টা ওই যে ব্যালেন্স শিট কিভাবে শো করছে একটু দেখাবেন স্যার আবার? জি স্যার। WPPF টা হ্যাঁ, ব্যালেন্স শিট কিভাবে শো করছে? এইটা তো আসলে স্যার এখানে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেন্ট ফান্ডে এই টাকাটা উনি চাঁদা দিচ্ছে, তাহলে এটা কি প্রথম একটা এক্সপেন্ডিচারে যাবে না? না, এটা তো চাঁদা নেই না স্যার, এটা তো সিস্টেম হচ্ছে WPPF হচ্ছে প্রফিটের অংশগ্রহণ, ওয়ার্কার্সরা প্রফিটের মধ্যে পার্টিসিপেশন থাকবে। অর্থাৎ এটা 5% কোম্পানির প্রফিটের 5% ওয়ার্কারদের মধ্যে বন্টন হবে। এর মধ্যে 80% চলে যাবে, 80% এর মধ্যে 10% চলে যাবে বাংলাদেশ কর্মচারী বাংলাদেশ ওয়ার্কার্স ফান্ডে। আর 5% 80% 90% এর মধ্যে বাকি অংশটা দুইটা ভাগ হবে, তাদের 2/3 যাবে তাদের ইয়াতে জমা হবে। আর এটা হচ্ছে মানে কি শ্রম আইন অনুযায়ী বন্টন হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কোম্পানির জন্য ট্যাক্স এবং বিফোর ট্যাক্সে কিভাবে শো করে এটা দেখতে চাচ্ছি না। আচ্ছা, এটা কোম্পানি এক্সপেক্টেড, এটা গত বছর প্রফিট পার্টিসিপেন্ট ফান্ডের উপরে এই বছর আপনার পেমেন্ট করা হয়, তাহলে এই বছরের জন্য আপনি খরচ হিসেবে শো করবেন না? তা প্রতি বছরটা তো প্রতি বছরেই আমরা মনে হয় বিফোর ট্যাক্স এর উপরে দিয়ে এরপর আফটার ট্যাক্স করি। আপনার প্রফিট পার্টিসিপেশন আপনার হয়। অ্যাকাউন্টসটা তো 31শে ডিসেম্বরেই আপনার ক্লোজ হয় নাকি? ধরলাম আমি 31শে ডিসেম্বর, তো 30শে জুনে ক্লোজ জি হলো। স্যার, জি স্যার। তো প্রফিটটা ক্যালকুলেশন হয় কখন? প্রফিটটা ক্যালকুলেশন হবে আপনার 30 জুন ট্যাক্স বাদ বছরের শেষে বিফোর ট্যাক্স। আপনার 30 জুনে কি ক্যালকুলেশন হয় কিনা সেটা বলেন। না, এটা কোম্পানি যেভাবে ফিনান্সিয়াল ইয়ার ধরে সেভাবে ক্যালকুলেশন হবে। আপনি আপনার কোম্পানির কথাই তাহলে ওই বলি, যে আপনার কোম্পানির কথা বলি, আপনি 2020 অ্যাকাউন্টস করতেছেন 30 জুন, হ্যাঁ 30শে জুন। তো আপনি যখন 2020 অ্যাকাউন্টসটা করবেন তাহলে এটা কি করবেন? আপনি যখন প্রফিট ক্যালকুলেশন করছেন আপনি অ্যাডজাস্ট করলেন 2020 এর মধ্যে নিয়ে আসলেন, তাহলে কি করবেন? প্রথম এক্সপেন্ডিচার ডেবিট ওয়ার্ক অন WPPF ক্রেডিট করবেন না? WPPF পেয়েবল হিসেবে ক্রেডিট করবেন না? জি। তাহলে কি আপনার এক্সপেন্ডিচারের খাতায় প্রথম যাবে না একটা অংশ? হ্যাঁ অবশ্যই যাবে। এটা তো এক্সপেন্ডিচারে আপনি স্যালারিজ এন্ড পার্সোনাল কস্টের মধ্যে এটা দিবেন না? দিব।
আর কি করবেন? বাকি অংশটা ব্যালেন্স শিটে পেয়েবলে থাকবে না? বলে থাকবে লাইবিলিটি থেকে লাইবিলিটি থাকবে। ট্রান্সফার করে দিচ্ছি আমি, ওই ফান্ডে ট্রান্সফার করে দিচ্ছি। আরে ভাই, আপনি তো 30 জুনের মধ্যে আপনি ট্রান্সফার করতে পারতেছেন না। আপনি তো 1 জুলাই কিংবা 7 জুলাই কিংবা 10 জুলাই ট্রান্সফার করতেছেন। তাহলে 30 জুলাই যখন আপনি অ্যাকাউন্টসে বুক করবেন, তাহলে এই অংশটা পেয়েবল থাকবে না। 30 জুনে অ্যাডজাস্টিং তখন তো লাইবিলিটি হিসেবে আমার কাছে থাকবে, যেহেতু পেমেন্ট করছি না। 30 জুনের পরে যখন আপনি পেমেন্ট করবেন তখন লাইবিলিটিস কমাবেন। আর জি জি, আমি এই কথাটাই তো বলতেছি আপনাকে স্যার। ওরা তো প্রথম ডেবিট করছে নাকি স্যালারিজ এন্ড পার্সোনাল কস্ট, খরচ দেখাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম খরচ দেখাবে, আর বাকি অংশ এই পুরো অংশটাই যেটা পে করে নাই সেই অংশটুকু পেয়েবল থাকবে। এটা তো কোম্পানির একটা ফান্ড থাকে, সরাসরি ফান্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে টাকাটা। আপনি ট্রান্সফার করুন। আরে ট্রান্সফার করুক, সেটা তো 30 আপনি তো ওই 30 জুনে ট্রান্সফার করতেছেন না, ট্রান্সফারটা করতেছেন 30 জুনের পর। আপনি তো 30 জুনে প্রভিশন রাখতেছেন। প্রভিশন রাখতেছে। প্রভিশন না, এটা সেই কথাই তো বলতেছি আমি। তো প্রভিশন হিসেবে থাকবে, লাইবিলিটিতে গিয়ে ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে লাইবিলিটি হিসেবে থাকবে নাকি? হ্যাঁ এই কথাটাই তো বলতেছি। তাহলে তো প্রথম সে এক্সপেন্স ইনকার করতে হবে, এই এক্সপেন্সে আনতে হবে না? হ্যাঁ, এক্সপেন্ডিচারে আনতে হবে এই অংশটা। তারপরে যান, এরপরে আপনি লাইবিলিটিস এর মধ্যে পাবেন এটা নাম্বার অফ এমপ্লয়িজ। এই যে 36,000 পিপিএফ এর মিনিংটা কি? ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড। আচ্ছা, এটা হচ্ছে মাল্টি ভালো ভালো কোম্পানিগুলি, আমি বলি যে একটা কোম্পানির কিছু মানে এই কোম্পানির ম্যানেজমেন্টের কাছে নৈতিক কিছু বিষয় আছে। কারণ ম্যানেজমেন্ট কি করতেছে, মানে ম্যানেজমেন্ট বলতে আমি এটা বুঝাচ্ছি না বোর্ড অফ ডাইরেক্টরসরা কি করতেছে, যে ওরা ফান্ডিং করে ক্যাপিটাল বিল্ড আপ করে একটা কোম্পানি দাঁড়া করাইছে। এটার মধ্যে যে রেভিনিউ আর্ন হচ্ছে সেটা কাদের অবদান? কর্মচারীদের অবদান। বোর্ড অফ ডাইরেক্টরস হচ্ছে কিছু ডিসিশন নিচ্ছে, কিন্তু এটাকে ফিল্ডে কারা কাজটা করতেছে? ওয়ার্কাররা। জি স্যার, তো বোনাস শেয়ার করে আর কি। তো এখানে যে ওয়ার্কাররা কাজ করতেছে, ওয়ার্কাররা যে দীর্ঘদিন যাবত কাজ করে যে প্রতি বছর দেখে আর্নিংস করতেছে, আপনারা যে প্রফিট আনতেছেন, হয়তো তারা তার বিনিময়ে শ্রমের বিনিময়ে কি পাচ্ছে, একটা মুনাফা স্যালারি পাচ্ছে, কিন্তু এই প্রফিটের উপর তাদের কিছু দাবি থাকে। সেই দাবিটা অনেকটা নৈতিক। যদি দাবি না দেয় তাহলে এটা আসলে কিছু বলার নাই। তার প্রতি বছর বেতন দিচ্ছে, প্রতি মাসে বেতন দিচ্ছে এবং 2টা বোনাস দিচ্ছে, এটুকু তো তার প্রাপ্য, এটা দিচ্ছে। তারপরও তাদের ভবিষ্যৎ নিরাপত্তা, কোম্পানির প্রতি তাদের লয়ালিটি এবং আনুগত্য সবকিছু বাড়ানোর জন্য তারা কিছু প্রফিট পার্টিসিপেশন ফান্ডের ব্যবস্থা করে, কিছু ফিনান্সিয়াল মোটিভেশন আর কি। ফিনান্সিয়াল মোটিভেশন জি। তো ফিনান্সিয়াল মোটিভেশন করার জন্য, যাতে ভবিষ্যতে এই কোম্পানি থেকে যখন সে চলে যাবে অথবা কোম্পানিটা ক্লোজ হয়ে যাবে, যেন তারা শ্রম আইনে বাধ্যতামূলক করা হয়েছে। শ্রম আইনে বাধ্যতামূলক তো অনেক কিছুই আছে ভাই। ভাই সবকিছু কি মেনটেন করে কোম্পানি? শ্রম আইনে তো অনেক কিছু বলা আছে, কয়জন কতটুকু মেনটেন করে? না না, আপনারা আমি আরেকটা জিনিস বলি, যে রাস্তার বাম দিক দিয়ে চলবেন, এটা বলা আছে, আইনেও বলা আছে, জানি। কিন্তু আমরা আসলে রাস্তার কয়জন বাম দিকে চলি? তাহলে তো বাম দিকের রাস্তায় মুহামুখি হই কেন আমরা? আপনি বাম দিক বলতেছেন, এত হাইওয়ে রোডে ফোনে কানের মধ্যে ফোন লাগায় পার হইতে, আর রেল লাইন দিয়ে চলাফেরা করবেন, এটা তো বলাই আছে। তারপরে তো প্রতিদিনই একটা দুটো রেল লাইনে মারতেছে নাকি? তো এখন যাই হোক, আমি যেটা বলতেছি, বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি এখানে কোম্পানির প্রতি লয়ালিটি বৃদ্ধির জন্য প্রফিট পার্টিসিপেশন একটা ফান্ড তৈরি করে, যে প্রফিট আপনাদেরকে প্রফিটের একটা অংশ প্রতি বছর ডিসবার্স করা হয়, যে কোম্পানিতে যদি আপনার পারফরমেন্স ভালো হয় তাহলে প্রফিট, ইনসেনটিভ, এই জাতীয় কিছু কিছু জিনিস দেওয়া হয়, যাতে ফিনান্সিয়াল মোটিভেশন। হ্যাঁ, এই কারণ যাতে কোম্পানির প্রতি কর্মচারীদের আনুগত্য এবং তাদের সর্বোচ্চ মেধা এবং দক্ষতা যাতে প্রয়োগ করতে পারে এবং কোম্পানির উত্তরোত্তর ডেভেলপমেন্ট হতে পারে, এই কারণেই এই বিষয়গুলি যোগ করা হয়েছে। এটাকে হয়তো কিছু আইনি কাঠামোর মধ্যে করা হয়েছে, কিছু আইন দ্বারা, মানে কিছু জিনিস বাধ্যতামূলক করা হয়েছে। তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি এই আইনগুলির খুব শ্রদ্ধা করে, তারা অন্যভাবে ট্যাক্স অ্যাভয়েড করে, কিন্তু তারা সরাসরি চুরি করে না। সাধারণত এটা করে না, কিন্তু জায়গা পেলে করে, এটা ভিন্ন জিনিস। তারপরে দেখেন এনে খরচের হেডগুলি দেখেন, আপনি একটা মাল্টিন্যাশনাল খরচের হেডগুলি দেখেন, সার্ভিস মেইনটেনেন্স কি, ভেহিকল মেইনটেনেন্স এক্সপেন্স এন্ড আদার অপারেটিং এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স। এই যে অপারেশন এন্ড মেইনটেনেন্স, তারপর সার্ভিস মেইনটেনেন্স ইনক্লুডস কস্ট রিলেটেড এন্ড অপারেশন এন্ড মেইনটেনেন্স অফ সার্ভিস
সার্ভিসেবিলিটি অফ মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক সম্পর্কে বলা হয়েছে সার্ভিস যে প্রথমটা এই সার্ভিস এটা সম্পর্কে বলা হয়েছে যে এটার মধ্যে কি কি খরচ অন্তর্ভুক্ত। সেলস এন্ড মার্কেটিং কমিশন, সেলস এন্ড মার্কেটিং এন্ড রিপ্রেজেন্টেশন দ্য কস্ট, কি কি খরচ করছে সেলস এন্ড মার্কেটিং 5,61,742। হ্যাঁ দেখেন অ্যাডভার্টাইজমেন্টে সেলস মার্কেটিং এন্ড রিপ্রেজেন্টেশন কস্টে মাত্র 5,61,000, আর অ্যাডভার্টাইজমেন্টে দেখেন কত ডাবল 336 ডাবল পরিমাণ নাকি 561 ডাবল তো প্রায় এটা 1100। প্রমোশনাল এক্সপেন্স এটা হচ্ছে 1,21,785, কমিশন 99,43,493। কমিশন বলতে কাদেরকে কমিশন দেয় খেয়াল আছে? আর এই যে আপনি মোবাইল রিচার্জ করেন না দোকানে যায়, ওই দোকানদারের কি এরকম ঠেকা পড়ছে যে আপনি আর আমি মোবাইল রিচার্জ করবো, উনি টাকা ভরবে, টাকা নিয়ে খালি ক্যারি করবে, উনি এই জায়গায় একটা কমিশন পায় 3.5 টাকা 2 টাকা 70 পয়সা শতকরা বোধ কমিশন পায়, কথা বুঝছেন? আবার এই যে কমিশনের 12টা বাজে যদি এই কোন একটা ভুল নাম্বারে টাকা পাঠায় নাকি, হ্যাঁ দেখছেন তো এটা তো কমিশন পায় হাজারে 27 টাকা এরকম একটা কমিশন পায় আর কি। হাজারে 27 টাকা। এখন আপনি 50 টাকা ভুল পাঠাইছেন, সারাদিনে ব্যবসা গ্রামের বাজারে যদি 50 টাকা ভুল পাঠায় সারাদিনে তার ইয়া হয় না 2000 টাকা। হ্যাঁ সেটাই। মফস্বলে গ্রামের বাজারে সারাদিনে 2-3 হাজার টাকা তার কমিশন মানে রিচার্জ করতে পারে, তো 2,000 আর 1,000 টাকা 50 টাকা ভুল পাঠালে তো সারাদিন ইনকাম শেষ। ঠিক আছে, আচ্ছা যাই হোক এই কমিশনটা 99,43,493 টাকাটা তাদের বছর ছিল 11,77,000। এই বছর দেখেন তাদের সরি এই কমিশনটা দিচ্ছে কে? গ্রামীণ ফোন কাকে দিচ্ছে? যারা সাব ব্রাঞ্চের যারা কাজ করতেছে হোলসেলার হিসেবে, রিটেল প্রাইস না যারা ফ্ল্যাক্সিলোড করতেছে এদেরকে দিচ্ছে। ফ্ল্যাক্সিলোডটা এটা ফ্ল্যাক্সিলোডেরও আবার সাব এজেন্ট আছে। ফ্ল্যাক্সিলোড কে দিচ্ছে না, আমি তো নিচ্ছি আমার টাকাটা, যে এজেন্ট আমাকে কাজ করে দিচ্ছে, সেই এজেন্ট কে দিচ্ছে। মানে এজেন্ট আপনার কাছ থেকে 1,000 টাকায় নিচ্ছে, আপনার মোবাইলে 1,000 টাকায় লোড হচ্ছে, খেয়াল করেন। যখন এজেন্ট গ্রামীণ ফোনকে টাকা দিচ্ছে 1,000 টাকার মধ্যে থেকে 27 টাকা 27 টাকা কম রাইখা বাকি টাকা দিয়ে দিচ্ছে। সেই কথাই তো বলতেছি, ওই টাকার হিসাবটা সে করতেছে গ্রামীণ। ওই টাকাটাই হচ্ছে 99,43। ঠিক আছে, আচ্ছা এই সম্পর্কে আবার একটু বলা হচ্ছে 30-এর 1 সেলস এন্ড মার্কেটিং রিপ্রেজেন্টেশন 30-এর 1 দেখেন এই 30-এর 1 সেলস মার্কেটিং এন্ড রিপ্রেজেন্টেশন কস্ট ইনক্লুডস কস্ট এন্ড রিলেটেড ট্রেড মার্কেটিং এন্ড সাবস্ক্রাইবার একুইজিশন। তারপর প্রমোশনাল এক্সপেন্স, এই যে 30-এর 2 প্রমোশনাল এক্সপেন্স বলতে কি বুঝাইতেছে তারা, হ্যাজ বিন assessed as per definition of Income Tax Ordinance 1984 and presented accordingly. Revenue sharing of spectrators, Grameenphone share 5.5% of its revenue as revenue sharing and 1% of its revenue as contribution to social obligation fund with BTRC as per licensing condition. Licensing conditions also require Grameenphone to pay annual spectrum fee and other charges. দেখেন এখানে দুইটা জিনিস আছে, গ্রামীণফোন শেয়ার 5.5 অফ ইটস রেভিনিউ, মানে সে টোটাল যা রেভিনিউ পায় তার 5.5% এবং রেভিনিউ শেয়ারিং এন্ড 1% অফ ইটস রেভিনিউ অ্যাজ কন্ট্রিবিউশন টু সোশ্যাল অব্লিগেশন ফান্ড, সামাজিক দায়বদ্ধতা ফান্ড। এটা বলতে কি বুঝেন আপনারা বলেন? হ্যালো, সোশ্যাল রেসপন্সিবিলিটি, হ্যাঁ সিএসআর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন এটা সম্পর্কে কি জানেন? সামাজিক দায়বদ্ধতা এটা ট্যাক্স এক্সাম্পটেড না স্যার? সেটাই এক্সাম্পটেড, আমরাও জানি, কিন্তু সেটা বিষয় না, বিষয়টা প্রশ্নটা হচ্ছে এটা সম্পর্কে টার্মটা সম্পর্কে কি জানেন? এটা সামাজিক কিছু কাজ করতে পারে, স্যার ডোনেশন টাইপের আর কি, বিভিন্ন উপবৃত্তি। এটা কিন্তু মোবাইল কোম্পানির ম্যান্ডেটরি। এখন আপনারা আমি বলি যে আপনার টাওয়ারটা আপনার বাসার পিছনে নাকি, টাওয়ারটা বাসার পিছনে, এখন দেখেন আপনি খেয়াল করেন এই টাওয়ারের পাশে পাখি টাকি থাকে, তাদের বাসায় ডিম পারে, ওই ডিমের মধ্যে আগে 4টা ডিম পারলে 4টার থেকে 4টা বাচ্চা হইতো, এখন 4টার মধ্যে একটা হয় 3টা নষ্ট হয়ে যায়।
তাহলে কি হচ্ছে, আমাদের পরিবেশগত ক্ষয়ক্ষতি হচ্ছে। ডাব গাছের পাশে দেখা যায়, ঢাকা ইউনিভার্সিটির পাশে একটা সার্ভে করছিল, দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটির পাশে এই যে টাওয়ারের পাশে যে ডাব গাছগুলি আছে তার ফলন 90% রিডিউস হয়েছে। তাহলে কি হচ্ছে, আপনি এই স্পেকট্রামের মাধ্যমে যে এই যে তরঙ্গের মাধ্যমে কি হচ্ছে, আপনি একটা সামাজিক ক্ষয়ক্ষতি স্বীকার করতেছেন আমাদের। তারপরে হিউম্যান বিং, মানুষের উপরে কিছু এই যে বিভিন্ন বাসা বাড়ির উপর টাওয়ার বসাইছে, তো আপনারা চেষ্টা করবেন কখনোই আপনাদের নিজের বাসার উপর টাওয়ার বসাইলেও আপনি ওই বাসায় না থাকার চেষ্টা করবেন। এই টাওয়ারের একটা ক্ষয়ক্ষতি আছে, রেডিয়েশনের জনিত ক্ষতি। এই কারণে মোবাইলটা কখনোই বুক পকেটে রাখতে নিষেধ করে। এবং এই ক্ষয়ক্ষতিতে মানুষের প্রজনন ক্ষমতা এবং শারীরিক অন্যান্য সমস্যা তৈরি করে। তো এই ক্ষতিটা মিনিমাইজ করার জন্য তাদের যে অর্থনৈতিক চিকিৎসা ব্যবস্থা বাড়ে, এই কারণে সরকারকে অতিরিক্ত 1% রেভিনিউ কন্ট্রিবিউশন টু সোশ্যাল অব্লিগেশন ফান্ড নামে আপনি টাকাটা পে করতে বাধ্য, যেহেতু আপনি এই এরকম একটা কি ক্ষতি করতেছে সমাজের ব্যবসা, মানে যদিও আপনার একদিকে উপকার করতেছেন, আরেকদিকে কিছুটা ইনডাইরেক্ট ক্ষতি করতেছেন। এই কারণে এই জাতীয় কিছু ম্যান্ডেটরি ফান্ড তৈরি করা হয় এবং এই ফান্ডে আপনি টাকা ডোনেট করতে হবে, এবং এটা টোটাল রেভিনিউ। কথা বুঝতে পারছেন? এরকম বিড়ি সিগারেট কোম্পানি যেটি আছে তাদের এরকম ভাবে একটা বাধ্যতামূলক পে করতে হয়, ঠিক আছে, এবং তাদের ট্যাক্স রেট অনেক হাই থাকে। আদার অপারেটিং এক্সপেন্ডিচার, কনসালটেন্ট প্রফেশনাল ফিস, স্ট্যাচুটরি অডিট ফিস, এটা 3000 দেখেন, আর 3 লাখ টাকা, 3টা শূন্য বসান কত হয়? 30 লাখ টাকা। দেখতে পেয়েছেন? অডিট ফি, এখানে কিন্তু 2-3টা অডিটর থাকে, আরো অন্যান্য ছোট ছোট অনেক অডিট হয়। এই সবগুলি ফি মিলে এটা দেখেন এক আসে নেয় না একা। রেন্টাল এক্সপেন্স এন্ড প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ফুয়েল এন্ড এনার্জি কস্ট, ইম্পেয়ারমেন্ট লস অফ ট্রেড রিসিভেবল, এই যে গতকাল বলছিলাম ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, ঠিক আছে, রেন্টাল এন্ড আদার ইনকাম, এটা গেইন হইছে। ইম্পেয়ারমেন্টটা কি একটু দেখতে পাবো? 32.2। হ্যাঁ আচ্ছা দেখেন আপনি 31, আপনি এখানে শেষ করেন, শেষ করে তারপরে জানেন, এটা তো বলে দিচ্ছে 32.1 সম্পর্কে বলা আছে, 32.2 সম্পর্কে বলাই আছে, এটা তো স্কিপ করবো না আমি। ইম্পেয়ারমেন্ট লসেস এন্ড আদার ট্রেড লাইসেন্স, আদার রিসিভেবল, রেন্টাল এন্ড আদার ইনকাম, তারপরে বলা হয়েছে গেইন লস অন ডিসপোজাল অফ অ্যাসেটস, এখানে গেইন হয়েছে। আদার ইনকাম 32.3, আদার, এই যে দেখেন কনসালটেন্সি ফি, এই যে দিস ইনক্লুডস ফিস অফ অ্যাকাউন্টিং এন্ড লিগাল সার্ভিসেস, টেকনিক্যাল এন্ড বিজনেস কনসালটেন্সি কস্ট রিলেটেড এন্ড সেটেলমেন্ট অফ কন্ট্রাক্ট এন্ড আদার প্রফেশনাল সার্ভিস, এই যে এটা হলো এই যে কনসালটেন্সি এন্ড প্রফেশনাল সার্ভিস, দেখছেন? এটা সম্পর্কে অডিট ফি সম্পর্কে কিছু বলা হয় নাই পরিষ্কার ভাবে। ইম্পেয়ারমেন্ট লস অন ট্রেড রিসিভেবল, অ্যালাউন্স অফ ইম্পেয়ারমেন্ট ট্রেড রিসিভেবল 39-1-3, 5 লাখ এত, এই নোটে আবার গেছে 39-1-3 গেছে। রিকভারি অফ ইম্পেয়ার্ড ট্রেড রিসিভেবল ডিউরিং দ্য ইয়ার, রিকভারি করছে এই টাকা, তাহলে ব্যালেন্স রয়ে গেছে এইটা। হ্যাঁ, অ্যালাউন্স অফ ইম্পেয়ারমেন্ট হ্যাজ বিন মেড এজ পলিসি অফ দ্য কোম্পানি মেনশন নোট 3-9, এই যে প্রথম দিকে 3-9 সম্পর্কে বলা আছে, আপনি এই নোটটা পড়তে হলে 3-9 যাইতে হবে, 39-1-3 যাইতে হবে, বুঝছেন? কনসেপ্টটা নিতে পারবেন অ্যাটলিস্ট। আদার্স, এখানে নিত্য নতুন অনেক কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলি সম্পর্কে দেন। আদার্স, দিস ইনক্লুডস দ্য অফিস সাপ্লাইজ, প্রিন্টিং এন্ড পোস্টেজ, ট্রাভেলিং, সাবস্ক্রিপশন, মিটিং, ইন্স্যুরেন্স এন্ড এটসেট্রা। আদার অপারেটিং এক্সপেন্স ইনক্লুডস কোভিড-19 রিলেটেড CSR এক্সপেন্স এন্ড BDT 3,17,000 এত টাকা ফর দিস ইয়ার। এই যে এই খরচটা কেন কিভাবে আসছে, 3, এই যে আদার্স বলতে কি খরচ আসছে, এখানে ডিটেইলসটা দেওয়া হয় না, এই অ্যাকাউন্টসের ডিটেইলসটা দেওয়া হয় না। আদার্স, তারপরে ডেপ্রিসিয়েশন, আদার অ্যামর্টাইজেশন, এই যে প্রপার্টি প্ল্যান্ট ওই শিডিউল থেকে নিয়ে আসছে, ইনটেনজিবল অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেটস, এই যে এইটা এই এত টাকা। তারপরে দেখেন ফিনান্স এক্সপেন্স, CSR হিসেবে দিচ্ছে কোভিড-19। জি, CSR বলতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিজ এক্সপেন্স আর কি, কথাটা বুঝছেন? রাইট অফ ইউজ অ্যাসেটস কি বুঝাইতেছে? রাইট অফ ইউজ অ্যাসেটস মানে আপনার সম্পদ থেকে জিনিসগুলো মুছে দিচ্ছেন,
এই জাতীয় লস কিংবা খরচটা, সেই খরচটা বলা হয়েছে আর কি। আচ্ছা, তারপর ফিনান্স এক্সপেন্স তো ইন্টারেস্ট ইনকাম নেগেটিভ, ইন্টারেস্ট এক্সপেন্স এটাও নেগেটিভ, নেট ইন্টারেস্ট কস্ট এন্ড ডিফাইন্ড বেনিফিট অব্লিগেশন। আসলে এটা সম্পর্কে এইগুলি আসলে ডিটেইলস ভাবে ব্যাখ্যা করে নাই, কথাটা বুঝতে পারছেন? এই কারণে এটা সম্পর্কে আসলে ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়াটা আসলে কষ্টকর আমাদের জন্য। কারণ হঠাৎ করে তো আমরা এত অনেক বড় একটা, তারপরে একটা ওভারঅল একটা ধারণা নেন। এই ধারণাটা থাকলে আপনারা নিজেরাও একটু মানে নিজেদের মেন্টালি একটু বুস্ট আপ করতে পারবেন যে বিষয়টা এরকম হয়। নেট ইন্টারেস্ট কস্ট অন ডিফাইন্ড বেনিফিট অব্লিগেশন, ইন্টারেস্ট এক্সপেন্স এন্ড লিজ লাইবিলিটিস, আদার ফিনান্স এক্সপেন্স, তারপর ইনকাম ট্যাক্স এক্সপেন্স, কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ফর দ্য ইয়ার, অ্যাডজাস্টমেন্ট প্রভিশন রিলিজ ডিউরিং দ্য ইয়ার, এই যে গত বছরের এটা এই যে ট্যাক্স ফাইল কমপ্লিট হওয়ার পরে যে ইয়াটা হয়, ডেফার ট্যাক্স এক্সপেন্স ইনকাম, ডেফার ট্যাক্স এক্সপেন্স ইনকাম রিলেটিং টু দ্য অর্গানাইজেশন এন্ড রিভার্সাল অফ টেম্পোরারি ডিফারেন্সেস। জি, তারপরে যান ইফেক্টিভ ট্যাক্স রেশিও, রিকনসিলিয়েশন ফর ইফেক্টিভ ট্যাক্স রেশিও। এটা আসলে এই রিপোর্টটা আমি ফার্স্ট টাইম দেখতেছি। আমি আসলে এই রিপোর্টটা হয়তো নেক্সট যদি ক্লাসে যখন আমরা এই অ্যাকাউন্ট সম্পর্কে আরো যে পরবর্তী যে অ্যাকাউন্টিং এর ক্লাস হবে সেই ক্লাসে আমরা আরো অ্যানালাইটিক্যাল ডিসকাশন করব। তো আপনারা একটু কাইন্ডলি আপনারা পার্টিসিপেট করুন, যেহেতু ফ্রি অ্যাক্সেস হয় তখন এটা সম্পর্কে পারবো, মানে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার সম্পর্কে বলতে পারবো বিষয়টা, বুঝছেন? আমি চট করে হয়তো এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, একটু আমাকে দেখতে হবে এটা। আর আর্নিং পার শেয়ার সম্পর্কে আগেই বলছি আপনাদেরকে। আর্নিং পার শেয়ারটা হচ্ছে এরকমই যে 27 টাকা 54 পয়সা টোটাল আমার আউটস্ট্যান্ডিং শেয়ার ভাগ আমার টোটাল আর্নিংস, এটা গেল 27 টাকা 54 পয়সা, একদম একুরেট বিডিটি 27 টাকা, মানে 10 টাকা 27 টাকা 54 পয়সা আর্নিং হয়েছে। ওয়েটেড এভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, ওয়েটেড এভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ারটা কি জিনিসটা, কি ধারণা আছে আপনাদের? হ্যালো, এই শব্দটা আপনারা প্রায়ই পাবেন। ধরেন ওয়েটেড এভারেজটা জিনিসটা বোঝানো হচ্ছে এরকম, আমি জানুয়ারি ডিসেম্বর ক্যালেন্ডার ইয়ারই ধরি, আমি বছরের শুরু থেকে শেয়ার হোল্ডার, আপনি বছরের মাঝখানে আসলেন, যখন ইপিএস সাধারণত ক্যালকুলেশন করা হয় সেটা হয় আমার আছে 10টা শেয়ার, আপনি বছরের মাঝখানে ক্যাপিটাল হোল্ডার হলেন, আপনিও নিছেন আরো 10টা শেয়ার, তাহলে টোটাল শেয়ার কয়টা হলো বছর শেষে? হ্যালো 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 হ্যাঁ বলো স্যার। তাহলে বছর শেষে আমার শেয়ারের সংখ্যা কয়টা হলো? আমি বছরের জানুয়ারির 1 তারিখ ব্যবসা শুরু করছি, আমার 10টা শেয়ার আছে, 10টা শেয়ার নিয়ে আমি ব্যবসা শুরু করছি, সেটা ফিগার যাই হোক, আপনি বছরের মাঝখানে আসছেন, তাহলে বছর শেষে আমাদের শেয়ার সংখ্যা কয়টা হবে? 20টা নাকি? হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি দেখেন আমার 10টা শেয়ারের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা হোল দা ইয়ার রাউন্ড কিন্তু বিজনেস করছে নাকি? হ্যাঁ, আর আমি এসে মাঝখানে বছরের মাঝখানে জুলাইয়ের 1 তারিখে আপনি জয়েন করছেন, তাহলে আপনি জুলাইয়ের 1 বন্ধ করেন। আচ্ছা, আপনি বছরের মাঝখানে আসছেন, আপনার শেয়ার হচ্ছে 10টা, কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে টোটাল কোয়ান্টিটি 20টা। সাধারণভাবে যদি আমি ইপিএস ক্যালকুলেশন করি, তাহলে আমার যদি লাভ ব্যবসা যদি হয়ে থাকে 200 টাকা, তাহলে 20 দিয়ে ভাগ করলে 20টা শেয়ার, যেহেতু 20 দিয়ে ভাগ করলে প্রতি শেয়ারে কত লাভ আসবে? 10 টাকা নাকি? এই হিসাবটা তো এরকমই হবে স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলেন। আপনারা কি হিসাবটা কি বুঝতে পারছেন? হ্যালো, রেসপন্স করুন। হ্যাঁ, 200 টাকা 20টা শেয়ার। আপনি তাহলে সাধারণভাবে যদি ইপিএস ক্যালকুলেশন করি, তাহলে 200 ভাগ 20, প্রতি শেয়ারে আমার ইনকাম হয়েছে কত? 10 টাকা। এখন হ্যাঁ, সাধারণভাবে 10 টাকা, কিন্তু যেহেতু ওয়েটেড এভারেজ নাম্বারটা বলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার শেয়ারটা বছরের কখন আসছে? মাঝখানে,
তাহলে আমরা আপনার 10টা শেয়ারকে আমরা ধরবো কত 5টা শেয়ার, তাহলে 15টা শেয়ার হবে, ইনকাম হবে 200 টাকা। তাহলে 15 যখন আমি 200 যখন 15 দিয়ে ভাগ দিব কি হবে, যা হয় সেটাই। তখন 13 টাকা 33 পয়সা হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েল আর্নিংসটা, তখন ইপিএসটা বাড়বে। এটাকে বলা হয় ওয়েটেড এভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এখানে দেখেন আপনার গত বছর আমার এই শেয়ারটা যা ছিল এই বছর আমার এই শেয়ারটা তাই আছে, শেয়ারের কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে কি না কোনো চেঞ্জ হয় না। এই কারণে তাদের ওয়েটেড এভারেজ এবং নরমাল ইপিএস একই হবে। কথা বুঝতে পারছেন? যদি চেঞ্জ হইতো তাহলে ওয়েটেড এভারেজ দেখবেন আপনার একটা হিসাব মিলতো না, যে এই হিসাবটা তখন এই সাধারণভাবে ভাগ করলে মিলতো না, হিসাবটা তখন আলাদাভাবে একটা ক্যালকুলেশন শিট করে দিতে হতো। ডিলুটেড আর্নিং পার শেয়ার, ডিলুটেড আর্নিং পার শেয়ার বলতে কি বোঝায়, এই শব্দগুলো একটু জানা রাখেন। এটা যদিও এখানে সাধারণত বাংলাদেশে ততটা ব্যবহার হয় না, তারপর জিনিসটা জানেন। ডিলুটেড শব্দের অর্থ কি, ডাইলুশন, মানে আরো তরলায়িতকরণ। যদি ধরেন বিষয়টা এরকম হইতো যে যারা একটা শেয়ার তারা 3টা শেয়ার পাবে কারণ আমার রিজার্ভ আছে, কিংবা এরকম 2.5টা শেয়ার পাবে, একটা শেয়ার যারা আরো এরকম 1.5টা শেয়ার পাবে, তাহলে কি হইতো ঘটনাটা, যে বিষয়টা ঘটতো, কিংবা মনে করেন যে পাইপলাইনে কিছু শেয়ার আছে, কিংবা এই যারা এই যে রাইট শেয়ার কিংবা এই জাতীয়, তখন ডিলিউশন হলে কি হইতো, যে বিষয়গুলি ঘটতো, মানে ইপসো যে বিষয়গুলি ঘটতো সেই ক্ষেত্রে ইপিএস এর ইম্প্যাক্টটা কি আসতো, সেই ইম্প্যাক্টটাই বলা হয়েছে ডিলিউশন। যেহেতু কোনো ডিলিউশন নাই সেই ক্ষেত্রে এইটা নিয়ে কোনো তাদের মন্তব্য নাই, এই কথাটাই বলা হয়েছে। মানে যদি কিন্তু আচ্ছা, এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো সম্পর্কে একটা রিকনসিলিয়েশন দিচ্ছে, তার আগে কি আমরা একটু ব্রেক নিব? প্রায় 10টা বেজে গেছে। তাড়াতাড়ি শেষ করে দেন, কারণ পরে দেখবো যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স আর মাথায় ঢুকবে না তো ডিটেইলে গেলে। আচ্ছা, হ্যাঁ, রিকনসিলিয়েশন অফ নেট অপারেটিং ক্যাশ ফ্লো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমার মনে হয় স্যার এটা পার্টটা ক্লোজ করে দিলে পরে আমরা স্যার হয়তো 5 মিনিট বিরতি নিয়ে আমরা শুরু করে দিলাম। জি হ্যাঁ স্যার, ডিটেইলে গেলে সারা রাত লাগবে। এটা তো অ্যাট গ্ল্যান্স আসলে ধারণাটাই নেওয়া, আমরা তো ডিটেইল এখানে আসলে আর অ্যাটেনশন দেওয়া সম্ভব হবে না। স্যার একটু কনসেপ্টটা শুধু স্যার ক্লিয়ার করে দেন, পরে স্যার আমরা আচ্ছা, আপনার এই যে অপারেটিং ক্যাশ ফ্লোতে আপনার একটু ডিটেইলস বলা আছে, যে এখানে একটু দেখেন যে আমি আগেই বলছিলাম যে ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization এই বিষয়গুলি আপনাকে যোগ করে দিতে হয়, যে আমার এক্সপেন্ডিচার কিংবা ইয়ার থেকে বাদ দিতে হয়, ঠিক আছে? এটা আসলে নন ক্যাশ এক্সপেন্ডিচার। এই যে গেইন সেল ফিক্সড অ্যাসেট এই অংশগুলি অ্যাডজাস্ট করে ফিনান্সিয়াল এক্সপেন্স ইনকাম নেট এরকম আপনি একটু দেখবেন, যে জিনিসগুলি একটু দেখেন। তার পরবর্তী কোনো ক্লাসে আরো হয়তো ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ারটা করব। জিনিসগুলো আসলে ডিসকাশনটা আসলেই অনেক, মানে এত বড় একটা অডিট রিপোর্ট আসলে সত্যি কথা বলতে অনেক সময় সাপেক্ষ, আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়টা। তো তারপরে আমি একটা চেষ্টা করছি ওভারঅল একটা অ্যাকাউন্ট সম্পর্কে একটা ধারণা দিতে, একটা বড় অ্যাকাউন্টই নিচ্ছি আপনাদের জন্য। আমরা আরো 3টা অ্যাকাউন্টস আপনাদেরকে একই সাথে প্রোভাইড করব। আপনারা একটু নিজেদের দায়িত্বে একটু দেখবেন। তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলি আমাদের ইনবক্সে পাঠাবেন, আমরা চেষ্টা করব আপনাদের এই কোশ্চেনের রেসপন্স করার, এবং আমরা রেসপন্স করি এবং করার চেষ্টা করি, ঠিক আছে? একটু দেখেন, এরপরে আর অন্য কিছুই নাই তেমন একটা। এই যে দেখেন আমি একটা কথা বলছি, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার একটা কথা বলা ছিল, বলছিলাম আমি একটু আগে, এই দেখেন ওনারা এই জায়গায় ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছে। এই যে এই টাকাটাকে তাদের আউটস্ট্যান্ডিং শেয়ার দ্বারা ভাগ করছে, যে আমার ক্যাশ, যে আমি যে ইনকাম বলতেছি, ইপিএস বলতেছি, আমি ইপিএস কত বলছি দেখেন তো, 27 টাকা 54 পয়সা, 27 টাকা 54 পয়সা। হ্যাঁ, তার মধ্যে আমার ক্যাশ ইনজেক্ট হইছে 24 টাকা 86 পয়সা মাইনাস 24 টাকা 86 পয়সা, তাহলে আমার 2 টাকা 68 পয়সা, যেগুলি হয়তো আমার এনক্যাশ হয় নাই। কথাটা বুঝতে পারছেন? তার মানে এই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অত্যন্ত স্ট্রং। বিষয়টা বুঝতে পারছেন নাকি? ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং, স্টেটমেন্ট না, ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং। যে আপনার বাকি ইনকাম, মানে আপনার বাকি, আমার ইনকামটা তো বাকি এবং নগদ মিলে নাকি? হ্যাঁ, ইনকামটা যখন কনসিডার করা হয় সেটা তো ক্যাশ বেসিস এবং ক্যাশ এন্ড নন ক্যাশ দুইটাই তো থাকে ইনকামের মধ্যে। হ্যাঁ, আর আমার এই জায়গার মধ্যে দেখেন ক্যাশ ফ্লো পার শেয়ার, আমার ক্যাশ ফ্লো পার শেয়ার, প্রতি শেয়ারে
আমার ইনকামটা হচ্ছে 27 টাকা, দেখেন 27 টাকা 54 পয়সা আমার ইপিএস। এটা হলো ক্যাশ এবং নন ক্যাশ দুইটা মিলাই ইনকাম হচ্ছে ইপিএস। আর ক্যাশই আছে 24 টাকা। ক্যাশই আছে 24 টাকা 86 পয়সা। তার মানে এই কোম্পানির কি আপনার অবস্থা ফিনান্সিয়াল ভালো। কন্ডিশনটা কি মনে করেন? অত্যন্ত ক্যাশ ফ্লোটা ভালো আর কি। ক্যাশ ফ্লোটা ভালো এবং কোম্পানির মানে কোনো বাকি বাট্টা কম। এই তো বিষয়টা এরকম। এই হচ্ছে আপনার ওভারঅল, আর তেমন কিছুই নাই এখানে। আসলে কিছু সোশ্যাল ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, যে এখানে আর্থিক ঝুঁকি কি কি আছে, ক্রেডিট রিস্ক, তারপরে এখানে দেখেন আরো টুকটাক ট্রেড রিসিভেবল গ্রস, এই সম্পর্কে কিছু বলা আছে যে কত দিনের আছে, মানে এটাকে বলা হয় যে শিডিউল, কত দিনের মানে কত ডিউ, 365 দিনের উপরে কত পাউন্ড পাবো আমরা, কিংবা রিসিভেবল যেটা অথবা গুডস এরকম, যে 0 থেকে 30 দিনের মধ্যে কত পাবো, 31 থেকে 60 দিনের মধ্যে, 61 থেকে 90 দিন, 91 থেকে 180, 181 থেকে 365, আবার 365 দিনের উপরে এরকম ডিউ কত দিনের আছে, এটা ক্লাসিফিকেশন করে জিনিসটা বলা হয়েছে, দেওয়া হয়েছে আপনাদেরকে। এরকম এটা কিন্তু একটা রিস্ক, যে আমার এই রিসিভেবল যদি 365 দিনের উপরে চলে যায়, সেই ক্ষেত্রে এটা আমার টাকাটা না পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরকম একটা করা হয়, নট পাস্ট ডিউ, এরকম এই যে এরকম পাশাপাশি কম্পারিজন দেওয়া আছে। তারপরে দেখেন এরকম রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে একটু রিস্ক সম্পর্কে বলা আছে। তারপরে একটু দেখবেন এই ডিটেলস ডিসকাশনগুলো একটু দেখেন আপনারা। তারপরে আরো আলোচনা করা যাবে এর পরবর্তী ক্লাসগুলিতে, যখন আপনাদের সাথে আরেকটা ক্লাস হবে। ওই ক্লাসগুলিতে আপনাদের অ্যাক্সেস আছে, আশা করি আপনারা ওই ক্লাসগুলিতে পার্টিসিপেট করবেন এবং নতুন নতুন আইডিয়া পাবেন, নতুন নতুন, কারণ আপনার তো ফ্রি অ্যাক্সেস আছে, যেহেতু আপনারা একবার এখানে পেইং পার্টিসিপেট হিসেবে আসছেন। তো আশা করি পরবর্তী ক্লাসগুলিতে আরো ডিটেইলস এটা সম্পর্কে বলা যাবে, এবং আমরাও জানবো, আপনারাও জানবেন, আপনাদের অভিজ্ঞতাগুলি আমাদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত একটু শেষ করি, কারণ এত বেশি কনসেপ্ট এটার মধ্যে আসলে আমি নিজেই ঘুরাই ফেলতেছি অনেক কিছু। ঠিক আছে, তো এখন আমরা 5 মিনিটের বিরতিতে যাই, তারপরে এসে পার্সোনাল রিটার্ন সম্পর্কে একটু রাজন স্যার আপনাদেরকে ব্রিফ দিবে আশা করি। আর আপনাদেরকে আরো 3টা কোম্পানির ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট দেওয়া হবে, আপনারা একটু আমরা পাঠিয়ে দিব আর কি। হ্যাঁ, আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা এটা দেখবেন, আমাদের এটা কালেকশনে আছে, আমরা পাঠিয়ে দিব, আপনি একটু স্টাডি করবেন আর কি। তো ঠিক আছে স্যার, 5 মিনিটের রেস্টে যাই আমরা। এই ফাঁকে একটা শেয়ারিং ছিল, সেটা হচ্ছে আমাদের যে আগামী কালকের যে ফ্রি কোর্সটা ছিল, আমরা চিন্তা করছি যে এটা কালকের ফ্রি কোর্সটা হয়তো ডেটা রিভিউ করতে হবে, কালকে সবে বরাত, তাই না? জি স্যার। হ্যাঁ, তা আমরা চিন্তা করছি 29 না করে হয়তো 30-31 করব। হ্যাঁ, চিন্তায় আছে এখনো, যদিও ঘোষণা দেওয়া হয়েছিল, আবার সবাইকে হয়তো মেল দিতে হবে। তা আপনাদের একটা মেসেজ দিয়ে রাখলাম, আমাদের ফ্রি কোর্স তো 2 দিন থাকবে ট্যাক্সের উপরে। টাইমটা তো সেম থাকবে। হ্যাঁ, টাইমটা সেম থাকবে, আমাদের সবাই চলে যাবে আপনাদের। হ্যাঁ, নামাজের সময় তো এটা তো আসলে এটা কোনো মতেই আমাদের কাম্য না, যে একটা ধর্মীয় অ্যানুয়ালি একটা ধর্মীয় বিষয়, যেহেতু এটা বছরেই আসে, এই কারণে এই সময়টা আসলে এই জায়গায় আপনাদেরকে না, এখানে ডিস্ট্রয় করার দরকারই নেই। জি জি জি, এটাই আর কি। ঠিক আছে স্যার, একটু ঠিক আছে স্যার, আর একটু কথা ছিল স্যার, যদি আপনাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে স্যার, তাহলে স্যার কাইন্ডলি একটু রিকোয়েস্ট করব, আমাদের যে পেজটুকু আছে স্যার, একটু রিকমেন্ডেশন কিংবা একটু পরামর্শ যদি রাখতেন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলি আরো স্যার আমরা রিচ করতে পারতাম, সমৃদ্ধ করতে পারতাম। আপনাদের মতামত, আরো কি কি বিষয় আনা যেত, আরো কোন কোন বিষয়গুলিকে টাচ করলে আরো ক্লাসটা রিচ হতো, এই ধরনের পরামর্শটা যদি স্যার রিভিউ সেশনে রাখতেন, তাহলে স্যার আমরা উপকৃত হতাম স্যার। আমার কিছু কথা আমি ইমেইলে দিয়েছি স্যার। হ্যাঁ স্যার, আপনারটা পেয়েছি, খুবই সুন্দর স্যার, খুবই সুন্দর, আমি দেখাবো না সবাইকে। স্যার এটা যদি স্যার রিভিউ, ফেসবুক পেজে রিভিউজ একটা অপশন আছে, এখানে দিলে স্যার এটা থাকবে আর কি, সবাই আপনার এটা স্যার দেখতে পেত আর কি। হ্যাঁ, মানে আজকে ক্লাসের পরে ফাইনালি একটু সব গুছিয়ে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, স্যার রিভিউজ আপনি কি ব্যবহার করতে পারেন কিনা, পেজে গেলেই হোমের পরেই স্যার রিভিউজ অপশনটা পাবেন। হ্যাঁ, আমাদের ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট ল ফার্মের যে পেজটা আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আমরা একটু বিরতি নিচ্ছি, তারপরে স্যার আমরা